কবিতায় শক্তি চট্টোপাধ্যায় প্রশ্ন করছেন, যন্ত্রণা কি চালের কাঁকড়? আর 26,000 মানুষের চাকরি চলে যাওয়ার ক্ষেত্রেও এটা সব থেকে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এখানেও সরকারি চাকরির চালে মিশে থাকা দুর্নীতির অজস্র কাঁকড়ের যন্ত্রণা সহ্য করতে হচ্ছে হাজার হাজার যোগ্যদের, আর সেখানেই আমাদের প্রতিবাদ। সেই নিয়েই আজ প্রথম প্রশ্ন। সুপ্রিম কোর্ট যোগ্যদের চাকরি না ফেরালে আমরাই বিকল্প ব্যবস্থা করে দেব, চাকরিহারাদের সভায় আজ স্পষ্ট ঘোষণা মুখ্যমন্ত্রী। অথচ সুপ্রিম কোর্টের রায় বলছে 26,000-এর চাকরি বাতিল হলো, নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে নতুন করে। শেষমেশ কবে কাটবে জট? দ্বিতীয় প্রশ্ন। আগে যোগ্যদেরটা হয়ে যাক, যাদের অযোগ্য বলা হচ্ছে তাদের বিরুদ্ধে কি প্রমাণ আছে দেখব, চাকরিহারাদের বৈঠকে বললেন মুখ্যমন্ত্রী। সুপ্রিম কোর্ট অযোগ্যদের চাকরি বাতিলের পাশাপাশি বেতন ফেরাতে বলার পরেও কিভাবে পাশে দাঁড়ানোর আশ্বাস দিতে পারে সরকার? তৃতীয় প্রশ্ন। কারা যোগ্য আর কারা অযোগ্য জানাতে পারেনি সুপ্রিম কোর্ট, রায় পুনর্বিবেচনার আবেদন জানাবো বললেন মুখ্যমন্ত্রী। সুপ্রিম কোর্ট কেন, তালিকা তো দেবে এসএসসি, বলছেন চাকরিহারারা। হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট বারবার বিচারপতিরা যোগ্য আর অযোগ্যদের তালিকা চাওয়া সত্ত্বেও কেন তা দিতে পারেনি এসএসসি? সব থেকে বড় প্রশ্ন এটাই। চতুর্থ প্রশ্ন। কোনো খেলা নেই তো? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির রায়ের প্রসঙ্গ টেনে প্রশ্ন মুখ্যমন্ত্রী। বিচারপতি জেলে যাবেন বললেন তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক। রায় পছন্দ না হলেই কেন বারবার শাসকের নিশানায় বিচার ব্যবস্থা? পঞ্চম প্রশ্ন। এক সপ্তাহ আগেই দাম বেড়েছে প্রায় 750 চেনা ওষুধের, এবার মহার্ঘ হলো রান্নার গ্যাস। এক ধাক্কায় সিলিন্ডার প্রতি দাম বাড়ল 50 টাকা, কিন্তু অপরিশোধিত তেলের দাম কমলেও কেন কমে না জ্বালানির দাম? তবে শুরুতেই এক নজরে দেখব আজ ঠিক কি হলো নেতাজি ইন্ডোরের গুরুত্বপূর্ণ সভায়। দেখুন। যারা যোগ্য তাদের চাকরি নিশ্চিন্ত করার দায়িত্ব সরকারের। বৈঠক ললিপপ ছাড়া কিছু নয়। আপনার চালাকি সবাই ধরতে পেরেছে। যোগ্যদের কারুর চাকরি যাবে না, সোমবার নেতাজি ইন্ডোরের সভা থেকে চাকরিহারাদের আশ্বাস দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা তাকে একযোগে আক্রমণ শানালেন বিরোধীরা। নেতাজি ইন্ডোরের বাইরে তৈরি হলো ধুন্ধুমার পরিস্থিতি। মুখ্যমন্ত্রীর বক্তৃতা চলাকালীন ভেতরেও তৈরি হলো বিশৃঙ্খলা। সুপ্রিম কোর্টে চাকরি বাতিলের রায়ের প্রেক্ষিতে যাবতীয় প্ল্যান তৈরি বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী। পাল্টা খোঁচা ভেসে এলো বিরোধীদের দিক থেকে। আমাদের প্ল্যান এ রেডি, বি রেডি, সি রেডি, ডি রেডি এন্ড ই রেডি। উই ওয়ান্ট প্ল্যান এ। যোগ্য তালিকা জমা দেন। যোগ্যদের পাশাপাশি মুখ্যমন্ত্রীর মুখে উঠে এলো অযোগ্যদের প্রসঙ্গ। কিন্তু কেন? পাল্টা প্রশ্ন ছুড়ে দিলেন যোগ্য চাকরিহারারা। আগে যোগ্যদেরটা হয়ে যাক, বাদ বাকি যারা থাকবেন, যাদের অযোগ্য বলা হচ্ছে তাদের বিরুদ্ধে কি কি এভিডেন্স আছে আমি দেখব। আমি কি আমার বুকে চিটিয়ে বেরোবো যে আমি অযোগ্য ছিলাম? অযোগ্যদের পাশে কেন থাকবেন? সেটা তো যুক্তিযুক্ত নয়, সেটা তো উনি অন্যায় কথা বলেছেন বলতে গেলে। এই যোগ্যদের লিস্টটাই উনি দিচ্ছেন না, তাহলে আমরা কি করে স্বচ্ছতা এইভাবে স্কুল যাব? যোগ্য অযোগ্য সবাইকে গুলিয়ে দিচ্ছেন। গোড়ায় গলদ হচ্ছে একটা অযোগ্য লোককে আমরা বসিয়ে রেখেছি পশ্চিমবঙ্গের সিংহাসনে। এরই মধ্যে এসএসসির প্যানেল বাতিলে সাময়িক পরিবর্তন চেয়ে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হলো মধ্যশিক্ষা পর্ষদ। সূত্রের খবর, নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত 26,000 চাকরিহারাকে কাজ চালিয়ে যাওয়ার অনুমতি জানানো হয়েছে সর্বোচ্চ আদালতের কাছে। আশাবুল হোসেন, কৃষ্ণেন্দু অধিকারী, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। দেখুন, আমি প্রথমেই বলবো যে আমরা প্রত্যেকে চাই যে প্রত্যেকটি যোগ্য প্রার্থী একজনও যেন বাদ না যায়, তারা যেন তাদের চাকরি ফেরত পান। মুখ্যমন্ত্রীর আজকে বহু প্রত্যাশিত এই যে নেতাজি ইন্ডোরের সভায় তার প্রথম বক্তব্যকে আমি স্বাগত জানাবো। কেন? মুখ্যমন্ত্রী বলছেন যে সুপ্রিম কোর্ট যোগ্যদের চাকরি না ফেরালে আমরাই বিকল্প ব্যবস্থা করে দেব। যারা বিনা দোষে যাদের চাকরি গেছে, যারা যোগ্য, যারা রাতের পর রাত পরিশ্রম করে একটা সরকারি শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মীর চাকরি পেয়েছেন, কেন তাদের চাকরি যাবে? ঠিকই তো, কিন্তু পরের বাক্যে আমি সংশয়ে পড়ে গেলাম। তার কারণ মুখ্যমন্ত্রী আরেকটা অংশে বলছেন আগে আমাদের যোগ্যতা ঠিক করে নিতে দিন, তারপর আমি অন্য কথা বলবো। আগে যোগ্যদের হয়ে যাক, যাদের অযোগ্য বলা হচ্ছে তাদের বিরুদ্ধে কি কি প্রমাণ আছে আমি দেখব। কেন তাদের অযোগ্য বলা হচ্ছে, কোন এজেন্সি বলছে, কোন এজেন্সি তদন্ত করছে, কি কি কাগজ আছে, আমি পুরোটা দেখব।
কিন্তু আমার প্রশ্ন ঠিক এই জায়গায়, এই যোগ্য অযোগ্য আলাদা করে দেখা হলো না বলেই তো যোগ্যদের অন্যায়ভাবে অকারণে তাদের চাকরি চলে গেল। এই যোগ্য অযোগ্যকে গুলিয়ে দেওয়ার জন্যই তো আজকে যোগ্য প্রার্থীরা, যোগ্য চাকরি প্রাপকরা চাকরি হারিয়ে, সর্বস্ব হারিয়ে তাদের জীবনে অন্ধকার নেমে এলো। এইটা আর এক দফায় যোগ্য অযোগ্য এক হয়ে গেলে তারা দ্বিতীয়বার বঞ্চিত হবেন না তো? আমার সব থেকে বড় সংশয় এই জায়গায়। আমার প্রথম বক্তা সেই জন্য এমন একজন, খুব দুঃখের সঙ্গে আমি জানাচ্ছি, এরম তিনি একা নন। প্রথম বক্তা হাবিবুল্লাহ, চাকরি হারিয়েছেন শিক্ষক, এবং হাবিবুল্লাহ নপাড়া হাই স্কুল বহরমপুরের সেই স্কুলের একমাত্র ইংরেজির শিক্ষক। 2016 এই ব্যাচে ছিলেন। দুর্ভাগ্যবশত তার স্ত্রীও এই 2016 ক্যান্ডিডেট, তারা চাকরি পেয়েছিলেন। স্বামী স্ত্রী দুজনে চাকরি হারিয়েছেন। বাড়িতে অসহায় বৃদ্ধ বাবা মা, সন্তান, কোথায় যাবেন হাবিবুল্লাহরা? কিন্তু আমার হাবিবুল্লাহর কাছে প্রথম প্রশ্ন যেটা থাকবে সেটা হচ্ছে, আজকে নেতাজি ইন্ডোরের সভার আপনাদের প্রতিক্রিয়া কি? একটু কি ভরসা পেলেন, আশ্বস্ত হচ্ছেন? প্রথমেই ধন্যবাদ জানাই সুমনদাকে, কারণ এত বড় বড় ব্যাটসম্যান থাকা সত্ত্বেও উনি প্রথমে আমাকে ব্যাট করতে পাঠিয়েছেন। যাই হোক, আজকে আমরা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে গেছিলাম, তার কারণ হচ্ছে আমাদের মাননীয় চিফ মিনিস্টার আমাদেরকে দেখা করতে চেয়েছিলেন। যেহেতু উনি আমাদের স্টেটের হেড, সাংবিধানিক হেড, তাই আমাদের মনে হয়েছিল এই দেখাটা করে উনি কী বলতে চাইছেন সেটা আমাদের শোনাটা উচিত। তাই আমরা গেছিলাম। সেখানে আমাদের কথা হয়, আমাদের যেগুলো দাবি সেগুলো আমরা ডেপুটেশন আকারে জমা করেছি। সেখানে আমাদের বেশ কিছু দাবি আছে, সেগুলো ওনাকে বলা হয়েছে, এবং উনি যে কথাগুলো বলেছেন সেগুলোও আমরা শুনেছি। কিন্তু আমাদের একটা কোয়ারির জায়গা সবসময় যেটা থেকে যাবে, কোশ্চেন মার্ক, সেটা হচ্ছে যেটাই উনি বলবেন বা যেটাই আমাদেরকে বলা হয় সেটা লিগ্যাল ভ্যালিডেশন কতটা আছে, অর্থাৎ তার পরবর্তীকালের ক্রিয়া বা প্রতিক্রিয়া কী আসতে পারে, এই জিনিসটা আমাদের মাথায় সব সময় থাকছে। অর্থাৎ একটা কথা সেটাকে বাস্তবায়িত করতে গেলে যে যে অ্যাঙ্গেলগুলো সামনে রেখে বাস্তবায়িত করতে হয়, সেই অ্যাঙ্গেলগুলো ঠিকঠাক থাকছে কিনা সেইটাও আমাদের সবসময় মাথায় থাকবে। আর আজকে সত্যি কথা বলতে আমি এখানে এসেছি এইসব মানে আইনি জটিলতার কথা বলতে আসিনি। আমাদের মতো যে 18,000 19,000 যোগ্য শিক্ষক শিক্ষিকা গ্রুপ সি গ্রুপ ডি যারা রাস্তায় নেমে গেলেন এবং যারা ভবিষ্যতে অন্ধকার দেখতে পাচ্ছেন, তাদের হয়ে আমি কথা বলতে এসেছি যে এই ছেলে মেয়েগুলি দীর্ঘদিন যাবৎ পড়াশোনা করে অতি কষ্ট করে যে চাকরিগুলো পেয়েছিলেন, আজ এক লহমায় হঠাৎ করে একটা সুপ্রিম কোর্টের রায়ে তারা এই চাকরিগুলো ফিরিয়ে দিতে বাধ্য হচ্ছেন, অর্থাৎ তাদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে গেল। তো এই বিষয়ে আমার যেটা বক্তব্য থাকবে যে আমাদের সমাজ এই বিষয়টাকে কিভাবে নিচ্ছে, অর্থাৎ বেশ কিছু যোগ্য ছেলেমেয়ে যারা কোনো দুর্নীতির আশ্রয় নেয়নি, যাদের এগেনস্টে কোনো অ্যালিগেশনস নেই, তাদেরকে হঠাৎ করে বরখাস্ত হতে হচ্ছে। এই বিষয়ে আমাদের সমাজ কি বার্তা দিচ্ছে, এবং আমাদের যারা রাজনৈতিক দলগুলি আছেন তারা আমাদের পাশে থাকার কী বার্তা দিচ্ছেন, তাদের সহযোগিতা এবং সহমর্মিতা আমরা চাইছি। এবং আমরা এডুকেটেড শ্রেণী, আমাদের জন্য পলিটিক্যাল পার্টিসগুলো কীরকম ভাবনা চিন্তা করছেন এবং তারা কী ভাবছেন যে কীভাবে তারা একসঙ্গে এসে আমাদের এই অন্ধকার থেকে রক্ষা করবেন। হাবিবুল্লাহ, একসঙ্গে আলাদা জানি না আমি। রাজ্যের যারা শাসক, মুখ্যমন্ত্রী বলছেন সুপ্রিম কোর্ট চাকরি না ফেরালে আমরাই বিকল্প ব্যবস্থা করে দেব। বিরোধী দলনেতা বলছেন যে 26-এ বিজেপি এলে 1 মাসের মধ্যে যোগ্যদের তালিকা বের করে জাস্টিস দেব। আমার প্রশ্ন হচ্ছে যে আপাতভাবে সমস্ত রাজনৈতিক দল আপনাদের পাশে আছে, কিন্তু আপনারা কি ভরসা পাচ্ছেন, আশ্বস্ত হচ্ছেন? দেখুন, সমস্ত রাজনৈতিক দল আমাদেরকে নিয়ে নেগেটিভ রাজনীতি করছে, যেইটা আমরা পছন্দ করছি না। আমাদেরকে নিয়ে পজিটিভ রাজনীতি, কনস্ট্রাকটিভ রাজনীতি হোক, অর্থাৎ তারা বলে দিক সবাই মিলে বসে যে কোন উপায়ে যোগ্যদেরকে এই অন্ধকার থেকে বার করে আনা সম্ভব। এই যোগ্যদেরকে অন্ধকারে ফেলে প্রত্যেকে নিজের রাজনৈতিক ফায়দার আলো খুঁজছেন, সেইটা আমরা পছন্দ করছি না। আমরা চাইছি তারা প্রত্যেকেই আমাদেরকে বাঁচান এবং তার ক্রেডিট নিন, অর্থাৎ রাজনীতিটা পজিটিভ হোক, যাতে করে যোগ্যদের জন্য আশার আলো আসে। এতগুলো ছেলে মেয়ে, তাদের বাবা মা লোন, তাদের বাচ্চা ভালো ভালো স্কুলে পড়ে, তাদের বাবার কাউরির সুগার, কাউরির প্রেশার। আমার নিজের বাবা ভুলে যান, 5 মিনিট অন্তত সব কিছু ভুলে যান, অ্যালজাইমার আছে বাবা। এই রোগটা আমাদের কাছে ডিসঅ্যাডভান্টেজ ছিল, আজকে মনে হচ্ছে যে আমার কাছে এই রোগটি বাবার অ্যাডভান্টেজ। কারণ আমার বাবা প্রত্যেকদিন আমাকে জিজ্ঞেস করেন তুই স্কুল যাসনি, অর্থাৎ তিনি ভুলে যান যে আমার চাকরিটা চলে গেছে, এবং প্রত্যেকদিন আমাকে রাতের বেলা জিজ্ঞেস করছেন আজকে স্কুল গেছিলি। এটা আমার কাছে অ্যাডভান্টেজ, যে উনি ভুলে যাচ্ছেন। মানে এটা কি বলবো, একটা রোগ, সেটা অ্যাডভান্টেজ হচ্ছে, মানে কি বলবো, বলার কোনো ভাষা নেই।
এত কষ্ট করে পড়াশোনা করেছি আমরা। আমার ওয়াইফ বিশ্বভারতীতে র্যাঙ্ক করতো, বিশ্বভারতী ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিল, সে পিএইচডি ছেড়েছিল, সে চাকরির জন্য পিএইচডি ছেড়েছিল, সে পিএসসির পরীক্ষা পাস করে। আমি নিজে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে সেকেন্ড র্যাঙ্ক করেছিলাম। আমি এসআই পিএসসির এসআই রিটেন কোয়ালিফাই করি, সেন্ট্রাল টেট আমার কোয়ালিফাই করেছে, স্টেট টেট আমার কোয়ালিফাই করা আছে। আমি এতগুলো আমার টেট সার্টিফিকেট, আমি তো কোনো পরীক্ষাতেই গেলাম না, কারণ আমার এই চাকরিটা হয়ে গেছিলো। তাহলে আমি আর পরীক্ষায় যাব কেন? একইভাবে আমার মতো প্রত্যেকটা ছেলে মেয়ে যারা অন্যান্য, কেউ ভালো চাকরি ছেড়ে এসছে, কেউ কলেজ ছেড়ে এসছে, কেউ এসআই চাকরি ছেড়ে এই চাকরিটাতে জয়েন করেছে। এই ছেলেগুলো কেউ প্রত্যেকে এই চাকরিটার উপর ভরসা করে, কেউ বাড়ির কাছে আসার জন্য একটা বড়, আমি একজন কেন্দ্রীয় বিদ্যালয়ের টিচার উদাহরণ দিচ্ছি, তিনি 1 লাখ টাকার স্যালারি প্যাকেজ ছেড়ে নাগাল্যান্ড থেকে এসেছেন এখানে চাকরি করতে, 30,000 টাকা 40,000 টাকা স্যালারি করে। সেই লোকটার কি হবে? থেকে ট্র্যাজেডিটা কি জানেন, হাবিবুল্লাহ একা নন, এইরকম অসংখ্য হাবিবুল্লাহ আমাদের চতুর্দিকে আছেন, যারা আমি ভাবছিলাম যে অনেক বাচ্চা স্কুলে না যাওয়ার জন্য কাঁদেন, আজকে ওনার চোখে জল আটকে রাখতে পাচ্ছেন না, ওনারা স্কুলে ফিরতে চাইছেন সেই স্কুলে। আর ওদের ছাড়া এই 26,000 চলে যাওয়ার পর স্কুলগুলোর কি চেহারা আপনাদের আজ পরিসংখ্যান দিয়ে দেখাবো। পাশাপাশি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা একটা বলেছেন যে ওনারা কার্যত রাজনীতি হচ্ছে ওনাদের নিয়ে। আমি বলছি যে রাজনীতির বোর্ডে, রাজনীতির একেবারে ঘুঁটি হয়ে যাচ্ছেন না তো ওনারা? কেন এই প্রশ্ন করব? এই ভারতবর্ষের রাজনীতির ইতিহাসে তার একাধিক উদাহরণ আছে, আমি আসব। কিন্তু তার আগে আমি আমার পরের বক্তা সুদীপ্ত দাশগুপ্তকে ডেকে নেব। সুদীপ্তর কাছে আমি একটা, এই সুপ্রিম কোর্টের যে মাননীয় প্রধান বিচারপতির বেঞ্চের যে রায়, সেই রায়ের একটা প্রশ্নে আসব। তার কারণ হচ্ছে কারা অযোগ্য, এখনো পর্যন্ত যে তথ্য এসএসসি হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে দিয়েছে এটা রায়তে স্পষ্ট মেনশন করা আছে। কিভাবে মেনশন করা আছে? যে ওয়েস্ট বেঙ্গল এসএসসি অ্যাডমিটস দ্যাট, একেবারে এসএসসি স্বীকার করে নিয়েছে যে 1498 জন আউট অফ প্যানেল ক্যান্ডিডেটস আছে যাদের ইললিগালি অ্যাপয়েন্ট করা হয়েছিল। এটা কিন্তু বিতর্কের বিষয় নয়, এসএসসি ঘোষণা করছে। আচ্ছা, 926 জন ক্যান্ডিডেট এইরকম আছে যারা র্যাঙ্ক জাম্পিংয়ে তাদের নাম একেবারে এসএসসি ঘোষণা করে দিচ্ছে। শুধু এইখানে থামছে না, 4091 জন ক্যান্ডিডেট এইরকম আছে যারা ওএমআরসির মিসম্যাচ, অর্থাৎ একের পর এক সিরিজ আমরা দেখিয়েছিলাম যে কেউ 0 পেয়েছেন, তাকে 53 নম্বর দেওয়া হয়েছে। আমার বক্তব্য এই 3টে সংখ্যা যেটা রায়তে এসএসসি সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানিয়েছে, ডিক্লেয়ার করেছে বলে বলা হচ্ছে, যোগ করলে দাঁড়ায় 6515। আমার বক্তব্য যে এই 6515 সুদীপ্ত, যেটা একেবারে এসএসসি ডিক্লেয়ার্ড, যে ভাষাই বলি, অযোগ্য, তাদের সঙ্গে যোগ্যদের মিশিয়ে ফেললে, আবার বলছি, যোগ্যদের যে সম্মানে চাকরিতে স্কুলে ফেরার লড়াইটা, সেটা কার্যত অসম্ভব হয়ে যাবে না? আপনার কি মনে হয়? দেখুন, প্রথমেই বলতে চাই, এই প্রশ্নটা উঠছে যে যেখানে সুপ্রিম কোর্ট বলে দিল যে এই 6000 হলো অযোগ্য, এসএসসি মেনে নিল, তাহলে কেন সেগ্রিগেট করা গেল না? সেগ্রিগেট করা এই জন্য গেল না কারণ এই ফিগারটাও যদি আপনি এসএসসির 3টে এফিডেভিট দেখেন, 18ই ডিসেম্বর, 20 ডিসেম্বর এবং 5ই জানুয়ারি বা ফেব্রুয়ারি, আমার ঠিক ডেটটা হয়তো দেখতে হবে, দেখবেন এসএসসি বারবার বলছে আইডেন্টিফাইড সো ফার। তার মানে ওনারা বলছেন যে এইগুলো আমরা আপাতত আইডেন্টিফাই করেছি, আরও থাকতে পারে। এটা হলো প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হলো, আপনি জাজমেন্টের আরেকটু পরে গেলে দেখতে পারবেন এই যে 4টে বিষয়, এই 4টে বিষয় সিবিআই কোর্টে প্রডিউস করেছে, যেটা এসএসসি মেনে নিয়েছে। এই 4টে বিষয়ে সিবিআই তদন্ত করেছে। এই 4টে বিষয়ের বাইরেও আরও দুর্নীতি আছে। দুটো আপনাকে আমি উদাহরণ দিচ্ছি। এক, ধরুন কারোর ওএমআর মিসম্যাচ নেই, কারোর র্যাঙ্ক জাম্পিং নেই, ভদ্রলোক প্যানেলে আছেন, কিন্তু তিনি টাকার বিনিময়ে তার ইন্টারভিউর নম্বর বাড়িয়েছে, সেটাও সিবিআই তদন্তে উঠে এসছে, কিন্তু সেই ব্যক্তি কে সেটা কিন্তু আইডেন্টিফাই এসএসসি এখনো অবধি দেয়নি বা করেনি। এখনো অবধি এটা আইডেন্টিফাই হয়নি যে আমরা দেখলাম প্যারাগ্রাফ 37-এ বলছে, জাজমেন্টে একটা চার্ট দিয়ে, যে রেকমেন্ডেশনস হচ্ছে 11,000, নিয়োগ হয়েছে 12,000। একদম। এই 1000 জন কোন ব্যক্তি, এসএসসি কিন্তু এখনো অবধি সেটার তালিকা দেয়নি। আজকে যদি এসএসসি সত্যি চাইতেন যে আমরা যোগ্য অযোগ্য আলাদা করব,
তাহলে 3টে এফিডেভিটের সুযোগ পেয়েছিলেন। এবং আপনারা যদি অর্ডারগুলো দেখেন, প্রথম এফিডেভিটের পর ডিভিশন বেঞ্চ বলছেন আপনারা এখানে বলেছেন আপাতত আপনারা সঠিক তালিকা দিন, যোগ্যর তালিকা দিন, অযোগ্যর তালিকা দিন। পরের ডেটও একই এফিডেভিট, থার্ড ডেতে হলো সেখানেও আপনি যদি এফিডেভিট দেখেন কোনো যোগ্যর তালিকা নেই, শুধুমাত্র অযোগ্য। তাও বলছে আমরা আপাতত এটা পেয়েছি এবং পরবর্তীকালে যে আরও নেই সেটা আমরা বলতে পারছি না। এবং এটা শুধু এসএসসি বলেনি, এটা রাজ্য সরকারও বলেছে। এটা হলো এক। এই জন্যই যোগ্য অযোগ্য বাছাই করা অসম্ভব হয়ে যাচ্ছে। আরও কারণ হলো যেটা বেসিক লিগ্যাল জুরিসপ্রুডেন্স, যদি একটা নিয়োগ প্রক্রিয়া শুরুই করা হয় দুর্নীতি থেকে, তাহলে সেই নিয়োগ প্রক্রিয়ার কোনো ভ্যালিডিটি বা কোনো স্যাংটিটি থাকে না, যেটার মূল কারণ যে এই পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়েছে। এইবার আমি আসি সুমন, যে আজকে যে বক্তব্য রাখলেন আমাদের মুখ্যমন্ত্রী, পুরোপুরি কোর্টের অবমাননা, ইটস আ কন্টেম্পট অফ কোর্ট। আমি এখানে যারা ওইখানে গেছিলেন, সে যোগ্য হোক অযোগ্য হোক, আপনারা এমনিতেই খুব বাজেভাবে দোষ না করেও হয়তো অনেকে এখানে ফেসে গেছেন। দয়া করে আর ওনার বক্তব্য শুনে স্কুলে যাবেন না, এটা কিন্তু আপনারাও কন্টেম্পট অফ কোর্টে ফেসে যাবেন। উনি পরিষ্কার একবার এই অযোগ্যদের বাঁচানোর জন্য অতিরিক্ত শূন্যপদ ক্রিয়েট করেছিল। এখনও কিন্তু ওনার টার্গেট যে আমি অযোগ্যদের বাঁচাবো। এই জন্য আবারও আপনাদের বলছে আপনারা স্কুলে যান, কিচ্ছু হবে না, আমি বিকল্প। উনি কি বিকল্প ব্যবস্থা নেবেন? উনি আবার কিন্তু আমি একবার তোমার কাছে জানতে চাইবো যে তুমি বলছো যে এই শিক্ষকরা স্কুলে যাবেন না। আমি বলছি এক হচ্ছে স্কুলগুলোর পরিকাঠামোর কি অবস্থা, আমি পরিসংখ্যান দিয়ে একেবারে মধ্যশিক্ষা পর্ষদের পরিসংখ্যান এই অনুষ্ঠানে তুলে ধরবো। কিন্তু আমার বক্তব্য যে কাল থেকে তারা স্কুলে যাবেন না মানে তারা বেতনও পাবেন না এবং সমস্ত সুযোগ সুবিধা থেকে মানে তারা বঞ্চিত হবেন, এক তাদের দিক থেকে। আর দুই হচ্ছে যে ধরো স্কুলে যেতে তো স্বয়ং হেড অফ দ্য স্টেট মুখ্যমন্ত্রী আজকে বলছেন যে আপনারা স্কুলে যান, আপনাদের সার্ভিস ব্রেক হবে না। এই যে কথাটা আবারও বললাম, মুখ্যমন্ত্রী যে এই কথাটা বলেছেন এটা হলো কন্টেম্পট অফ কোর্ট। উনি নিজেও কন্টেম্প করছেন এবং এই ছেলে মেয়েদেরও কন্টেম্পটের আওতায় নিয়ে আসছে। আজকে এই যে সুপ্রিম কোর্টের এখনো অবধি সুপ্রিম কোর্ট যে অর্ডার দিয়েছে 3 তারিখ, সেটা বলবৎ যে কেউ স্কুলে যাবে না। সেই অর্ডার থাকাকালীন যদি কেউ স্কুলে যায়, ইট অ্যামাউন্টস টু কন্টেম্পট অফ কোর্ট। আর আরেকটা কথা বলবো সুমনদা, ডেফিনেটলি আমি মানছি যে 26,000-এর মধ্যে যোগ্য একজন হলেও যোগ্য আছে, কিন্তু আপনি আমি কেউ চাইবো না যে যদি একজনও অযোগ্য শিক্ষক কোনো আমার ছেলে আপনার ছেলে বা কারোর ছেলে মেয়েকে পড়ান, কারণ তিনি যেটা পড়াবেন সেটা সঠিক পড়াশোনা হবে না। তার জন্য সর্বোপরি যেটা রাজ্য সরকারকে আজকে উনি করতে পারতেন, উনি বলতেন যে আমি সবার সঙ্গে বসেছি, এই হলো 20,000-এর তালিকা যারা যোগ্য, তারপর আমি এদের নিয়ে রিভিউ করব, আমি কোর্টের কাছে আবেদন করব যে আপনি বিচার করুন, এরা যোগ্য, এদের কোনো দোষ নেই, আমরা মেনে নিচ্ছি। এইটা কিন্তু উনি বলতে পারতেন। উনি কিন্তু এটা বললেন না। উনি বললেন যে আপনারা চাকরি করুন, আমি বুঝে নেব, 26-এ আমি দেখে নেব কারুর চাকরি যাবে না, তারপরে আমি অযোগ্যদের দেখব তারা আদৌ অযোগ্য কিনা। উনি কে দেখার? যেখানে হাইকোর্ট সুপ্রিম কোর্ট বিচার করেছে, ওনার এসএসসি বলে দিয়েছে এরা অযোগ্য, তারপরে আবার উনি দেখবেন আবার আগের দিন উনি বলছেন এসএসসি একটা অটোনোমাস বডি, যেখানে অটোনোমাস বডি হয় ওনার কোন আইনের সহকারে উনি এসএসসির কাজে হস্তক্ষেপ করছেন? এটা পুরোপুরি কন্টেম্পট। সুদীপ্ত খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট সুদীপ্ত তুলেছেন, এসএসসি। আমি বলছি এর আগের অনুষ্ঠানে দেখিয়েছিলাম, এবারও দেখাবো যে এসএসসি মানে সমস্যাটা কোথায়। ধরুন গত প্রায় 3 বছর ধরে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, তারপর সুপ্রিম কোর্ট বারবার জানতে চেয়েছে যে এই যে তালিকা আপনারা দিচ্ছেন দফায় দফায়, এটা অযোগ্য। বেশ, বাকিরা কি যোগ্য? আমি বলছি এই 3টে শব্দের ছোট্ট প্রশ্নটার কোনো উত্তর, বাকিরা যোগ্য, এই দুটো শব্দ এসএসসির তরফ থেকে হলফনামায় আসেনি। আপনারা জানেন গত শুক্রবার আমি এসএসসির সমস্ত হলফনামা নিয়ে বসেছিলাম, কোথাও এই শব্দটা বলা নেই যে এরা অযোগ্য। আমি যে পরিসংখ্যানটা আজকেও পড়লাম, বাকিরা যোগ্য। এই বাকিরা যোগ্য দুটো ছোট্ট শব্দ বললেই সমস্ত দুধকা দুধ পানিকা পানি হয়ে যেত, কিন্তু এসএসসি বলেননি। এবং খেয়াল রাখতে হবে, কলকাতা হাইকোর্টে মাননীয় বিচারপতি দেবাংশু বসাকের বেঞ্চ 26,000 চাকরি বাতিলের রায় দিলেন যখন, সেটা হচ্ছে 22শে এপ্রিল 2024। এসএসসির চেয়ারম্যান
তিনি 25শে এপ্রিল 2024 আমার সহকর্মী কৃষ্ণেন্দু অধিকারীকে একটি সাক্ষাৎকার দেন। কৃষ্ণেন্দু বারবার প্রশ্ন করেছিল যে বাকিরা কি যোগ্য, ঠিক যে জায়গায় এই 26,000-এর গোটা মানে ঢাকি শুদ্ধ বিসর্জনের মতো গোটা 26,000 মানুষের চাকরি চলে গেল, তার উত্তরে এসএসসির চেয়ারম্যান স্বয়ং সিদ্ধার্থ মজুমদার কি বলেছিলেন দেখাবো। 3টি হলফনামায় ডিসেম্বর মাসে অর্থাৎ মূল হিয়ারিং শুরু হওয়ার আগেই 18 ডিসেম্বর, 20 ডিসেম্বর এবং 5ই জানুয়ারি আমরা বিতর্কিত যারা প্রার্থী তাদের একটা তালিকা, একটা না একাধিক তালিকা আমরা প্রকাশ করেছি। অযোগ্য যারা অযোগ্য বিতর্কিত সংখ্যাটা কত? সংখ্যাটা হচ্ছে আমাদের মোট 5,250। সুপারিশ না পেয়েও নিয়োগপত্র পেয়েছে, এরকমও তো অভিযোগ অবশ্যই আছে, তার সত্যতা আমি অস্বীকার করতে পারবো না। বাকিরা যোগ্য। এবারে যদি কোনো নতুন তথ্য প্রমাণ না আসে বা আপাত দৃষ্টিতে এই মুহূর্তের তথ্যে দাঁড়িয়ে তারা যোগ্য, আমি তো তাদের সম্পর্কে কোনো তকমা এটাইতে পারি না অযোগ্য হিসাবে। যোগ্য বলতে পারিস না, আমি সার্টিফাই করব কি করে, তাদের যোগ্য কি করে বলতে? হ্যাঁ, সেটা তো কখনো বলা সম্ভব নয়। বাকিদের যোগ্য বলতে মানে আপনি মানে কেন যোগ্য বলতে চাইছেন না কেন? আমি তো পুরো মানে 21 লক্ষ 22 লক্ষ ওএমআর তো আমি ইভ্যালুয়েট করে দেখিনি। দেখুন, গোটা সমস্যাটা দাঁড়িয়ে আছে ওই জায়গায় যে এরা তখন সিদ্ধার্থবাবু বলছিলেন, সিদ্ধার্থবাবু কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের সময় এসএসসির চেয়ারম্যান ছিলেন না, সিদ্ধার্থবাবু বলছিলেন 5,250 জন অযোগ্য। তারপর সেটা নিশ্চয়ই আরও পাল্টেছে, সাম্প্রতিকতম হলফনামায় সুপ্রিম কোর্টে এসএসসি জানিয়েছিল যে 6,515, কিন্তু বাকিরা কি যোগ্য? আমি ঠিক এই যোগ্য অযোগ্য গুলিয়ে যাওয়া থেকেই এত বড় রাজ্যের পশ্চিমবাংলার বিপর্যয়টা নেমে এলো। আমি দ্রুত এখানে ওই যোগ্য অযোগ্য নিয়ে আজকে নেতাজি ইন্ডোরে কি হলো দেখাবো। এবার কাকে অযোগ্য বলেছে, কেন বলেছে, কি কারণে বলেছে, টোটালটা দেখব। কেন অযোগ্যদের পাশে কেন থাকবেন? যোগ্য চাকরিহারাদের আশ্বস্ত করতে নেতাজি ইন্ডোরের বৈঠকে হাজির হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু সেখানে তারই একটি মন্তব্য ঘিরে তৈরি হলো বিতর্ক। আগে যোগ্যদেরটা হয়ে যাক, বাদ বাকি যারা থাকবেন, যাদের অযোগ্য বলা হচ্ছে তাদের বিরুদ্ধে কি কি এভিডেন্স আছে আমি দেখব। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যেই বেজায় ক্ষুব্ধ যোগ্য চাকরিহারারা। যারা টাকা দিয়ে পেয়েছে তাদের সম্পর্কে আমি জানি না উনি কি করে মানে আবার ওদেরকে ডেকে নিয়ে কি বলবেন আমি তো বুঝতে পারছি। অযোগ্য তার সেখানে আজকে তারা ঢুকেছিল বলে যোগ্যরা সাফার করছে। আপনি এটা কেন বললেন না একবারও যে যোগ্যরা তোমরা তোমাদের সসম্মানে তোমাদের জায়গায় থাকবে, আর এই অযোগ্যরা আজকে কোনোভাবেই এখানে আমি কারুর সঙ্গে কোনো এই করবো না। আমরা ভাষা করতে যাচ্ছি না, পয়েন্ট মিরর ইমেজ বের করতে হবে আমাদের যোগ্যদের বাঁচাতে গেলে। সুপ্রিম কোর্টের নির্দেশে 2016 সালে স্কুল সার্ভিস কমিশনের পুরো প্যানেল বাতিল হওয়ায় অযোগ্যদের সঙ্গে চাকরি গেছে বহু যোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মীর। এই পরিস্থিতিতে সোমবার নেতাজি ইন্ডোরের সভা থেকে যোগ্যদের পাশে থাকার বার্তা দেওয়ার পাশাপাশি অযোগ্যদের নিয়েও আলোচনায় বসার আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী। সেকেন্ড পেজ, কাকে অযোগ্য বলেছে, কেন বলেছে, কি কারণে বলেছে, কোন এজেন্সি তদন্ত করেছে, কি কি কাগজপত্র আছে, টোটালটা দেখব। তারপরে তাদের নিয়ে আমি আলাদা করে মিটিং করে আমাদের কথা বলবো, এবং যোগ্য অযোগ্যের মধ্যে গন্ডগোল লাগাবেন না। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পরে বিরোধীরা দাবি করছে শুরু থেকে অযোগ্যদের পাশে দাঁড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের কাছে যা খবর যে এসএসসির কাছে সব আছে, লিস্ট আছে, সব আছে, তারা জানে। শুধু তারা এই যোগ্যদের কাজ দিয়ে অযোগ্যদেরকে বাঁচানোর জন্য এই চেষ্টা সমানে করে যাচ্ছে। প্রতি ছত্রে ছত্রে মুখ্যমন্ত্রীর এই আতুর একটা চেষ্টা, কাতর চেষ্টা আমরা দেখতে পাচ্ছি। কোনোভাবে যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদেরকে বাঁচাতেই হবে, অন্যরা বাঁচুক না বাঁচুক। মন্ত্রিসভার অতিরিক্ত শূন্যপদ তৈরির সিদ্ধান্তের তদন্ত সিবিআই করবে কিনা তা নিয়ে মঙ্গলবার সুপ্রিম কোর্টে শুনানি। অতিরিক্ত শূন্যপদ তৈরি করেছেন উনি, জেলে যাবেন উনি, ব্যাগ গোছান। এখানে মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষক সমাজের বা চাকরিহারাদের পাশে আছেন এবং তিনি জট খোলার চেষ্টা করছেন। রাজনীতি তার মতো চলছে, আর এরই মধ্যে চোখের জলে, হতাশায়, উদ্বেগে, উৎকণ্ঠায় দুর্নীতির চরম খেসারত দিচ্ছে হাজার হাজার যোগ্য চাকরিহারার পরিবার। কৃষ্ণেন্দু অধিকারী, পার্থপ্রতিম ঘোষ ও সত্যজিৎ বৈদ্যের রিপোর্ট, এবিপি আনন্দ। আমার পরের বক্তা সুমন বন্দ্যোপাধ্যায়ের কাছে আমার প্রশ্ন পরিষ্কার, সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী বলছেন সুপ্রিম কোর্ট বলেনি কে যোগ্য কে অযোগ্য, তালিকা দেয়নি। আমি বলছি যে প্রায় 3.5 বছর চলে গেছে, যোগ্যদের তালিকা কে দেবে?
পরীক্ষা নিয়েছে এসএসসি, চাকরি দিল মধ্যশিক্ষা পর্ষদ, আর তালিকা দেবে সুপ্রিম কোর্ট। মুখ্যমন্ত্রী বলছেন যে সরকারকে যোগ্য আর অযোগ্য আলাদা করার সুযোগ আদালত দেয়নি। গত 3.5 বছর ধরে, প্রায় 3 বছর তো হবেই, যোগ্যদের তালিকা তো কোর্ট চেয়েছে, যেটা এসএসসি দিতে পারেনি। আমি সুমন বন্দ্যোপাধ্যায়ের কাছে নিশ্চয়ই এর উত্তর পাবো। আমারও খুব বিনীত প্রশ্ন। দেখুন, যে রায়টা বেরিয়েছে সেই রায় বেরোনোর পর বেশ কয়েকদিন কেটে গেছে। ফলে আজকে ধরুন প্রিন্ট মিডিয়া থেকে, ইলেকট্রনিক মিডিয়া থেকে, একাধিক মিডিয়ার মাধ্যমে, এবং আমরা আজকেরও যে মিটিং নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে হয়েছিল, সেখানে যে যারা তিনজনই চাকরিহারাদের তরফ থেকে বক্তব্য রেখেছেন, এবং এখানকে এসেও আমি যে আমাদের যে যার মানে চাকরিহারাদের প্যানেলে যার নাম রয়েছে তার বক্তব্য থেকে শোনার পরে আমার মানে খুব দুর্ভাগ্য এটা যে এর পরেও কিন্তু আমরা মানবিকতার রাস্তা থেকে সরে এসে ওই যোগ্য অযোগ্য বিচার করার জায়গাটায় যাচ্ছি। আমি বলছি যে আপনার সন্তানকে আপনি অযোগ্য টিচারদের হাতে পড়াবেন? আমি ওই কথাই বলছি না, আমি বলছি যে 26,000 চাকরি গেছে, সেই 26,000 সংখ্যাটাকে আপনি 26,000 দেখছেন, আপনি 26,000 দেখতেন, যারা সমালোচনা করছে, যারা বিরোধী দল, তারা 26,000 দেখছে, আর আমি দেখছি ওটা 1,25,000 মানুষ, তারা ক্ষতিগ্রস্ত। আপনি 1 কোটি দেখুন, কিন্তু মানবিক তো হওয়া উচিত ছিল এসএসসি। আজকে ধরুন, আজকে যে আমরা আলোচনা করছি, সেই আলোচনার মূল লক্ষ্যটা কি? আমরা তো এই সমাধান সূত্রটা খোঁজার চেষ্টা করছি। আপনি বলছেন যে এসএসসির তরফ থেকে অযোগ্য প্রার্থীদের তালিকা দেওয়া হয়নি, মানে আমার কাছে যা তথ্য আছে, না, অযোগ্য দেওয়া হয়েছে, যোগ্যটা বলা হয়নি, বাকিরা যোগ্য। প্রার্থীদের তালিকা 6,276 জন দেওয়া হয়েছে প্রথমত, আর দ্বিতীয়ত হচ্ছে যে সুপ্রিম কোর্টের রায় এটা পরিষ্কার আছে যে টেন্টেড নন টেন্টেড যেটা করেছে, সেখানে কারা পরীক্ষা দিতে পারবে, কারা পরীক্ষা দিতে পারবে না, এই ভাগটা করে প্রকৃত অর্থে একটা ডিভিশন কিন্তু সুপ্রিম কোর্ট নিজেই তৈরি করে দিয়েছে। প্রশ্নটা এইটে যে আজকে আপনি যে সাক্ষাৎকারটাও দেখালেন, আপনি সিদ্ধার্থ মজুমদারের সাক্ষাৎকার আপনি আরেকবার চালালে দেখতে পাবেন। আমি যেটা দেখলাম যে উনি যেটা বলছেন, যে আপনারা বলছেন যে আর বাকিরা যে যোগ্য, সে কথাটা উনি বলেননি। উনি বলছেন যে এখনো পর্যন্ত কোনো অভিযোগ যাদের বিরুদ্ধে আসেনি, এই পর্যায়ে দাঁড়িয়ে আমরা বলতে পারি না যোগ্য। প্রশ্ন উঠছে, সম্পূর্ণ তথ্যটা বিকৃত করলেন। যখন আপনি নতুন পরীক্ষা ব্যবস্থার মাধ্যমে নিয়োগ করার কথাটা সুপ্রিম কোর্ট বলছে, এবং একদল চাকরিহারাদের সেই পরীক্ষায় বসার থেকে তাদের বঞ্চিত করা হচ্ছে, সিদ্ধার্থ বাবু বললেন 22 লক্ষ যারা বাকি রয়েছে তাদের আমি ওএমআর শিট চেক করিনি। তখনই কিন্তু একটা ভাগটা তৈরি করে দেওয়া হচ্ছে। আজকে মুখ্যমন্ত্রীর কথা নিয়ে এত কথা হচ্ছে, আজকে যে যারা যোগ্য প্রার্থী তাদেরকে স্কুলে যেতে কথা, না, যোগ্যদের ফেরানোর মুখ্যমন্ত্রীর যে উদ্যোগ, সুমনদা, আমি তাকে স্বাগত জানাচ্ছি, যে ভলেন্টারি সার্ভিসের কথাটা বারবার মুখ্যমন্ত্রী বলেছেন, আমি জানি না সেটা কন্টেম্প্ট অফ কোর্ট কিনা। এবং এই যে রায়টা হয়েছে সেটা রিভিউ করারও তো সুযোগ আছে। অলরেডি মধ্যশিক্ষা পর্ষদ রিভিউয়ের জন্য তারা আবেদন করেছে, এবং যারা চাকরিহারা তারাও শুনছি যে আগামী দিনে তারা আবেদন করবে। আমি বলছি এই পরিবারগুলোর ইএমআই কে দেবে? আজকে যে ঘটনাটা ঘটেছে, সেই ঘটনাটা কি আমরা মানবিকতার দৃষ্টিভঙ্গিতে দেখবো না? নিশ্চয়ই এতগুলো মানুষ মানবিকতার দৃষ্টিভঙ্গিতে দেখবো, কিন্তু অযোগ্যরা যাতে শিক্ষকের সম্মানীয় চেয়ারে না বসে সেটাকেও এনশিওর করতে হবে। তো তারা খেতে পারবে কিনা, তাদের যে আচ্ছা, আপনি কি শিক্ষা ব্যবস্থাটা, আমার একটা ছোট্ট প্রশ্ন আছে, যে অধ্যাপক সুমন বন্দ্যোপাধ্যায় কি পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়ি থেকে যে 50 কোটি টাকা উদ্ধার হয়েছিল সেটাকেও মানবিকতার দৃষ্টিভঙ্গিতে দেখেন? পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়ি থেকে যে 11 কিলো সোনা উদ্ধার হয়েছিল সেটাকেও কি আপনি মানবিকতার দৃষ্টিতে থাকেন? এই প্রশ্ন তো থাকবেই। আমার পরের বক্তা বিশ্বনাথ চক্রবর্তীর কাছে, কিন্তু বিশ্বনাথ দাকে আমার পরিষ্কার প্রশ্ন থাকবে যে নিঃসন্দেহে, আবার বলছি, দ্বিধাহীনভাবে বলছি, যোগ্যদের ফেরানোর প্রক্রিয়া আইনি হতে পারে, রাজনৈতিক হতে পারে, শাসক বিরোধী সমস্ত দল, যারা যোগ্য তাদের চাকরিতে শিক্ষকের সম্মানীয় চেয়ারে ফেরানোর প্রক্রিয়াকে আমরা স্বাগত জানাচ্ছি। সেই কারণে এই অনুষ্ঠান শুরু করেছি, যে যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের ফেরানোর যে উদ্যোগ, বিকল্প ব্যবস্থার কথা মুখ্যমন্ত্রী বলছেন, তাকে স্বাগত। কিন্তু কথা হচ্ছে যে আমরা কি শুনছি, যে কোর্ট কি রায় দিল, বিকাশ ভট্টাচার্য কি মামলা করলেন, কেউ একবার বলছেন না যে দুর্নীতিটা কেন হলো, চুরিটা কেন হলো, ওই 11 কিলো সোনা আর 50 কোটি নগদ কোথা থেকে এলো। আমি বলছি যে খুব স্পষ্ট করে আমি জানতে চাইছি যে একদিকে যোগ্যদের যেমন ফেরাতেই হবে, এটা সমাজের দায়, আমাদের প্রত্যেকের দায়, পাশাপাশি খুব জোর গলায় বলতে হবে যে যারা, খুব স্পষ্ট করে বলার সময় এসেছে,
পয়সা দিয়ে শিক্ষকের সম্মানীয় চাকরি কিনেছেন, কিনে একটা প্রজন্মের ভবিষ্যৎ নষ্ট করছেন, সেই অযোগ্যদের যথার্থ কাজ করেছেন সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট যখন তারা বলছেন যে এদের সিস্টেম থেকে বের করতে হবে। তার কারণ এই প্রশ্নটা অবশ্যই মানবিকতার, কিন্তু সেই শিশুগুলোর, কচিকাচাগুলোর, তাদের বাবা মার দিকেও তো মানবিক দৃষ্টিভঙ্গিতে তাকাতে হবে যে জাল শিক্ষকদের, পয়সা দিয়ে চাকরি কেনা শিক্ষকদের কাছে কেন তারা তার ছেলে মেয়েকে পড়াবেন? তারা সরকারি বা অল্প আর্থিক সামর্থ্যের সরকারি স্কুলে বাচ্চাদের পাঠাচ্ছেন বলে। আমার পরের বক্তা বিশ্বনাথ চক্রবর্তী। দেখুন, গোয়েবেলের তত্ত্ব বলে যে বারবার একটা কথা, মিথ্যে কথা বলতে বলতে মানুষের মধ্যে, মানুষ যখন শুনতে থাকবে তখন মনে হবে মিথ্যেটাই সত্যি। প্রত্যেকে আমরা জানি যে সুপ্রিম কোর্ট বলুন, হাইকোর্ট বলুন, সর্বত্র বারবার বলা হয়েছে যে ভাই যোগ্যের তালিকা কোথায়, অযোগ্যদের তালিকা কোথায়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার আজকে বললেন যে সুপ্রিম কোর্ট নাকি যোগ্য অযোগ্যদের মধ্যে পার্থক্য করতে পারেনি। আরে পার্থক্য করতে পারেনি আপনারা, কারণ অযোগ্যদের থেকে এত বিপুল টাকা নিয়েছেন যে পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়িতে 50 কোটি টাকা পাওয়া গেছে, সোনা গয়না পাওয়া গেছে, নেতারা টাকা হাতে তুলে নিয়েছে, সে কথা তো একবারও আপনি বলছেন না। আপনি দিনের পর দিন শুধু বলে যাচ্ছেন যে বিরোধীদের চক্রান্ত, বিরোধীদের দায়, বিকাশ ভট্টাচার্যের দায়, আর আপনার নেতারা যে দুহাত তুলে টাকা নিয়েছে সেই কথাটা তো আপনি চেপে যাচ্ছেন। গোয়েবেলের তত্ত্ব অনুসারে মিথ্যে বলে 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 সেটা মানুষের মনের মধ্যে সত্য তৈরি করবার চেষ্টা করছেন। দিনের পর দিন যখন আদালত চেয়েছে যোগ্য অযোগ্যদের তালিকা, সেটা আপনারা এসএসসি দেয়নি না, দিতে দেননি আপনি। কারণ মানে যেহেতু বিপুল পরিমাণে টাকা খেয়ে নিয়েছে নেতারা, ফলে যেই মুহূর্তে অযোগ্যদের তালিকা দিত সেই মুহূর্তে কিন্তু মানে অযোগ্যরা বিদ্রোহ করে উঠতো, আপনার নেতাদের বাড়ি চড়া হতো। এবং এই কথাটা কেবলমাত্র আদালত বলেছে, সিবিআই বলেছে তা নয়। এই স্টুডিওতে সুমন দেকে সাক্ষাৎকার দিয়েছে আপনার সাধারণ সম্পাদক এবং মুখপাত্র কুণাল ঘোষ পরিষ্কার করে বলেছে আজকের দিনেও মন্ত্রিসভায় এমন একজন মন্ত্রী আছেন, প্রভাবশালী মন্ত্রী, তার কথা অনুসারে যে প্রভাবশালী মন্ত্রী এই বিপুল টাকা এসএসসি টাকা নিয়েছে, এই মন্ত্রীকে নিয়ে আপনি চলছেন কি করে? তাহলে আপনাকে বিরোধীরা যদি বলে চোরেদের রানী, তখন আপনি কি করে অস্বীকার করবেন? কারণ আপনার দলের নেতা বলছে। তাহলে আপনার দলের নেতাকে কাস্টডিতে নেওয়া উচিত। আপনার দলের সেই নেতা যিনি সাক্ষাৎকারে বলছেন যে এখনো মন্ত্রিসভা সেই সদস্য আছে যে দুর্নীতির সাথে যুক্ত ছিল, তাকে কেন সিবিআই বা সিআইডি কেন তাকে ইনভেস্টিগেশন করবে না, তাকে প্রশ্নের সম্মুখীন করবে না যে কোন মন্ত্রী এখনো মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভায় আছে যে দুর্নীতির সাথে যুক্ত ছিল? কেন তাকে জিজ্ঞাসাবাদ করা হবে না? কারণ তাকে যদি জিজ্ঞাসাবাদ করা হয়, সেই মন্ত্রীকে, দুর্নীতিগ্রস্ত টেন্টেড মন্ত্রী যে এখনো মন্ত্রিসভায় আছে কুণাল ঘোষের কথা অনুসারে, তাহলে অনেক তথ্য আরো পাওয়া যেতে পারে। হয়তো দুধ এবং জলের মধ্যে তফাৎ করা যেতে পারে। খুব পরিষ্কার করে বলছি, ইমিডিয়েটলি সিবিআই বা ইডির উচিত যে এই ধরনের যে মন্ত্রী এখনো মন্ত্রিসভায় আছে তাকে শনাক্ত করা এবং তাকে ইনভেস্টিগেশন করে তথ্য আরো হাজির করা। এবং একই সাথে আপনাকে বলতে চাই যে আপনি বলেছিলেন যেদিন রায় বেরোলো সুপ্রিম কোর্টের 26,000 শিক্ষকের সাথে কথা বলবেন, আজকে কেন মাত্র 7,000 শিক্ষকের সাথে কথা বললেন? সেখানেও এন্ট্রি ফিতে টাকা পয়সা নিয়ে গল্প শোনা যাচ্ছে। মানে একটা দুর্নীতির কথা শুনতে গিয়ে আরেকটা দুর্নীতির গল্প শুনতে পাচ্ছি যে পাশ নিয়ে। এবং আপনি 26,000-এর কথা শুনবেন বলেছিলেন, আজকে তো আপনি একতরফা কথা বললেন। এবং আপনার একান্ত যারা মানে তোষামতকারী সেই সমস্ত কবি সাহিত্যিক যারা একবারও দুর্নীতি নিয়ে কথা বললো না, যারা বললো না রাজ্য সরকারের প্রাতিষ্ঠানিক দুর্নীতির জন্য আজকে 26,000 মানে অন্তত 20,000 যোগ্য প্রার্থীর কাজ হারিয়েছে, তা নিয়ে এক কবি বা মানে সাহিত্যিকরা একটা কথা বললেন না, কেবল তোষামত করলেন আপনাকে। ফলে এন্টার গল্পটা হলো যে একদল তোষামতকারীদের একতরফা কথা বলে গেলেন। তারা সাধারণ মানুষ, সাধারণ যারা যোগ্য বা মানে যারা প্রার্থী গিয়েছেন এখনো অতটা। আমি বলছি যে গোটা আলোচনাটা আমরা মানে কোন দিকে নিয়ে যাচ্ছি আমি জানি না। আমার অনেকটা দেখে মনে হচ্ছে না গণ আদালতের বিচার হচ্ছে এটা। হ্যাঁ, গণ আদালত। আপনার ভূমিকাটা কি? আমার তো গণ আদালতে খুব আমাকে অসহায় মনে হচ্ছে। আমি বলছি যে যারা ধরুন আমার কথাটা শুনে অবশ্য আপনাদের গণ আদালতের বিচার এটা হচ্ছে কিনা জানি না, কিন্তু এর আগে মানে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট এই দুটো আদালতের বিচারও চলে এসেছে এবং সেই বিচার আমি বলছি যে যারা বিরোধী দলের হয়ে এসছেন তারা রাজনৈতিকভাবে এই রায় থেকে ফয়দা নেওয়ার চেষ্টা করবেন, এটা আমরা দেখেছি, অতীতেও দেখেছি।
মানে আমি তো আগের দিনই উদাহরণ দিয়েছিলাম যে ওই হ্যাঁ, আমি বিজেপি, সিপিএম, তৃণমূল সবার ক্ষেত্রে এরকম উদাহরণ দেবো আপনাকে, আপনি চিন্তা করবেন না। বলতে চাই কিন্তু সেই আমরা কি এখন তৃণমূলও বলেছি রয়েছি? আপনি ভাবুন তো আজকে এই কথাটা কেন উঠছে না? আজকে কোনো মুখ্যমন্ত্রী আজকে এই ধরনের সভা করার ক্ষমতা আছে তাদের? আরে এই রাজ্য সরকার বা এই দুর্নীতি করে দায়টা নিয়েছে। আমি যারা ধরুন আমি বলছি এই ধরনের সভা করার, আমি বলছি আমি বলছি এই ধরনের সভা করার ধরনের ঘটনা যারা ঘটিয়েছে তাদের অধিকাংশ জেলে রয়েছে। আমি আপনাকে বলছি এই ধরনের গণ আদালতে শাসকের আইনজীবী সুমন বন্দ্যোপাধ্যায় বললেন, ভারতবর্ষের যে কোনো মুখ্যমন্ত্রী এইরকম সিচুয়েশনে মিটিং করার এখতিয়ার আছে কেন? তার সভাপতিদের নিয়ে গেছে, তার সভাসদদের নিয়ে গেছে, মাত্র বাছাই করে 7,000 লোককে নিয়ে গেছে, 7,000 কর্মকর্তাকে নিয়ে গেছে। ফলে যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে তোষমত করবে সেরকম লোককে নিয়ে ওখানে ডায়াসে বসিয়েছে। ফলে এই ধরনের সভা করার তাদের ক্ষমতা আছে কি? আমি বলছি যে এই ধরনের সভা করার অন্য কোনো মুখ্যমন্ত্রীর ক্ষমতা খুব সম্ভবত এই কারণে নেই, কারণ এই ধরনের চুরি করার ক্ষমতাও তো অন্য কোনো মুখ্যমন্ত্রী দেখায়নি। চুরি আগে হয়েছে না, কবে হয়েছে? এর আগে চুরি একটা ছোট্ট কৌতূহলের প্রশ্ন যে আমরা এই ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে যখন সুমন বন্দ্যোপাধ্যায়ও একাধিকবার এসছেন ব্যাপম কেলেঙ্কারি নিয়ে, যখন মৃত্যুর সংখ্যা লক্ষ্য করে দেখুন ঠিক 50 ছুঁই একের পর এক অনুষ্ঠান করছি, মধ্যপ্রদেশের ব্যাপম নিয়ে কলকাতায় বাংলায় অনুষ্ঠান করছি, তখনও সুমন বন্দ্যোপাধ্যায়ের কি গণ আদালত মনে হয়েছিল? আমার কৌতূহলের প্রশ্ন সেদিন লাগেনি তো, সেদিন লাগেনি যেহেতু কাঠগড়ায় যেহেতু বিজেপির সরকার ছিল, লাগেনি আপনার? সুমন বন্দ্যোপাধ্যায় নিজের যোগ্যতায় তো বামফ্রন্ট সরকারের আমলে শিক্ষকতা চাকরি পেয়েছেন এবং কোনোদিন আপনাকে তো এই অনিশ্চয়তায় পড়তে হয়নি যে আপনার চাকরি বাতিল হয়ে যাবে অন্য লোক ঘুষ খেয়েছে বলে। সুতরাং আপনি আপনার মুখে না এই কথাগুলো, এই ছেলে মেয়েগুলোর দিকে একটু স্নেহের চোখে দেখান। আপনার দলের চুরিটাকে চুরি বলুন, এখনো 3 জন বক্তব্য, খুব দ্রুত, খুব দুটো বিষয় আজকে মমতা এই রায়ের দুটো বিষয় হতে পারে। এক, মমতা ব্যানার্জি বলতে পারেন আমি সুপ্রিম কোর্টের রায় মেনে নেব, উনি বলছেন না আমি রিভিউ করব, কোনোভাবে যোগ্যদের বাঁচানো যায়। আবার একইভাবে মধ্যশিক্ষা পর্ষদ রিভিউ করে বলছে আমরা এই রায় মেনে নেব, আমরা নতুন পরীক্ষা নেব, শুধু পরীক্ষা চলাকালীন যাতে যোগ্যরা থাকে, তারপর পরীক্ষায় পাশ করলে তারা থাকতেও পারে নাও থাকতে পারে, দ্বিচারিতা। 2 নম্বর, উনি বলছেন 26,000 চাকরি গেছে, 2 লক্ষ পরিবারের কথা ভাবছেন না, 22 লক্ষ পরীক্ষা দিয়েছিল, 22 লক্ষর মধ্যে এই দুর্নীতির জন্য 10 জন হলো যত জেনুইন চাকরি পেত, তাদের কথা আপনারা ভাবছেন না? 1 কোটি লোকের কথা ভাবছেন না? জেলে আছে, আমি বলছি এসএসসির এই তালিকা অনুযায়ী আমি যদি ধরেও নিই যে অযোগ্য হচ্ছে 6,515 জন, ভাবুন এই 6,515 জন টাকা দিয়ে যারা চাকরি কিনলেন তারা তো অন্তত 6,515 জন যোগ্য প্রার্থীকে বঞ্চিত করলেন। তাদের পরিবারে কতজন, তাদের বালিশগুলো চোখের জলে ভিজছে না? সুতরাং অযোগ্যদের অযোগ্য বলতে হবে, যোগ্যদের সসম্মানে পুনর্বাসন দিতে হবে, একেবারে এটা আমাদের প্রথম দিন থেকে পরিষ্কার এবং স্পষ্ট দাবি। তার কারণ যারা অযোগ্য হয়ে চাকরি পেয়েছেন তারা প্রত্যেকে অন্তত একজন যোগ্য প্রার্থীকে বঞ্চিত করেছেন। আমি এইখান থেকে আমার পরের প্রতিবেদন দেখাবো, সেটা হচ্ছে দায়িত্ব কার ছিল। সুপ্রিম কোর্টের দায়িত্ব ছিল নাকি যোগ্য এবং অযোগ্যদের তালিকা দেয়া? দায়িত্ব তো তাদের ছিল যারা পরীক্ষা নিয়েছেন, সেই এসএসসির দায়িত্ব তাদের ছিল যে মধ্যশিক্ষা পর্ষদ যারা নিয়োগ দিয়েছেন। সুতরাং এইখানে দায়িত্ব কাদের ছিল তালিকা আলাদা করার এবং বলা ওই ছোট্ট শব্দটা যে এরা যোগ্য, যেটা বলা হয়নি। এখনো পর্যন্ত সুপ্রিম কোর্ট আমাদের জানাতে পারেনি কারা যোগ্য আর কারা অযোগ্য। আপনি সুপ্রিম কোর্টে যোগ্য তালিকাটা ফেলে দেন। কোর্ট কেন লিস্ট দেবে? লিস্ট সরকার দেবে। সুপ্রিম কোর্টের রায়ের পর বারবার একটাই প্রশ্ন উঠছে, কেন স্কুল সার্ভিস কমিশন এত বছরেও নির্দিষ্ট তথ্য দিয়ে সুপ্রিম কোর্টকে সন্তুষ্ট করতে পারল না যে যোগ্য কারা আর অযোগ্য কারা? এই আবহেই নেতাজি ইন্ডোরের সভা থেকে যোগ্য অযোগ্য বাছাইয়ের বিষয়টি সুপ্রিম কোর্টের দিকে ঠেলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা বিরোধীদের দাবি, নিজেদের দায়িত্ব পালনে সম্পূর্ণ ব্যর্থ হওয়াতেই এখন এই তত্ত্ব খাড়া করার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী। সুপ্রিম কোর্ট বলেনি কে যোগ্য কে অযোগ্য, তালিকা দেয়নি। সরকারকে যোগ্য ও অযোগ্যদের আলাদা করার সুযোগ আদালত দেয়নি।
ফ্যাক্ট ফাইন্ডিং এর অনুমতিও দেয়নি। 16 বার সুপ্রিম কোর্টের হিয়ারিং এ আপনি যদি যোগ্য তালিকা দিতেন তাহলে আজকে এই অভিযোগটা আমি করতে পারতাম না। যোগ্য অযোগ্য বাছাইয়ের দায়িত্ব তো এসএসসি, সুপ্রিম কোর্টের নয়, বলছেন মুখ্যমন্ত্রীর সভায় উপস্থিত চাকরিহারারাই। উনি একটা জিনিস চেয়েছেন কি, সুপ্রিম কোর্টে যোগ্যদের লিস্ট চেয়েছেন, এটা তো অবাস্তব। আমাদের পরীক্ষা নিয়োগকর্তা ছিলেন এসএসসি মধ্যশিক্ষা পর্ষদ, লিস্ট তো ইনারা তৈরি করবেন, সুপ্রিম কোর্ট কিভাবে দেবে? উনি সুপ্রিম কোর্টের কাছে যোগ্য অযোগ্যের লিস্ট চাইছেন কেন? সুপ্রিম কোর্ট তো পরীক্ষা নেয়নি, পরীক্ষা নিয়েছে তো এসএসসি, সেই লিস্ট দেওয়ার দায়িত্ব তো এসএসসির। এসএসসি যোগ্য অযোগ্যের লিস্ট সেগ্রিগেট করে দিকে আমাদেরকে। এত বছরেও আলাদা করা গেল না যোগ্য অযোগ্য, লাগাতার দায় ঝেড়ে চলেছে এসএসসি। মুখ্যমন্ত্রী আবার আঙুল তুলছেন সুপ্রিম কোর্টের দিকে। আর হঠাৎ করে সরকারি চাকরি হারিয়ে এখন পেটের ভাত কোথা থেকে জোগাড় করবেন তাই বুঝে উঠতে পারছেন না যোগ্যরা। আশাবুল হোসেন, কৃষ্ণেন্দু অধিকারী ও পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, হাবিবুল্লাহ বলছিলেন, মানে আশঙ্কা প্রকাশ করছিলেন যে তাদের ঘিরে যে রাজনীতিটা হচ্ছে, আমি বলছিলাম যে কিছু প্রমাণ এবং ভারতবর্ষের ইতিহাসে যে কিভাবে রাজনীতির ঘুঁটি আসলে চাকরিহারারা হয়ে যান, বারবার হয়ে যান। ত্রিপুরায় যাই, ত্রিপুরায় বাম সরকার অর্থাৎ মানিক সরকারের যখন তার সরকার ছিল তখন 10,323 জন শিক্ষকের চাকরি গেছিল 2017 সালে। কারণ কি ছিল? নিয়োগ প্রক্রিয়ায় মারাত্মক ত্রুটি। 2018 মনে করুন ত্রিপুরার নির্বাচন ছিল, বিজেপি তার ভিশন ডকুমেন্ট একেবারে অফিসিয়ালি প্রকাশ করে একেবারে স্পষ্ট ভাষায় বলেছিল, দ্য গভর্নমেন্ট উইল রিজলভ দ্য প্রবলেম অফ 10,323 টিচার্স কিপিং হিউম্যানিটেরিয়ান কনসিডারেশনস ইন মাইন্ড। 2018 ত্রিপুরার বাম সরকারের পতন হলো, বিজেপির সরকার এলো, তারপর দেখা গেল শিক্ষকদের আন্দোলনে ত্রিপুরার সরকারের পুলিশ লাঠি চালাচ্ছে। আজ অবধি এই 2025-এ 7.5 বছর প্রায় কেটে গেল, একজনেরও চাকরি হয়নি। আবার উল্টো দিকে পাশাপাশি দেখুন, হেমন্ত বিশ্ব শর্মা যখন তারা একেবারে বিরোধী দলে ছিলেন এবং বিজেপির কার্যত উত্থান হচ্ছে ত্রিপুরায়, তিনি বলেছিলেন যে ত্রিপুরায় বিজেপি ক্ষমতায় এলে এই 10,323 জন শিক্ষককে আমরা ন্যায় দেব, আপনারা রেকর্ড করে নিন, পরে ঘুরিয়ে ঘুরিয়ে চালাবেন যদি আমরা না করতে পারি। দেখি হেমন্ত বিশ্ব শর্মা কি বলেছিলেন। भारतीय जनता पार्टी का सरकार त्रिपुरा में आएगा, ये 10,333 शिक्षक को हम लोग न्याय देगा। आप लोग रिकॉर्ड कर लीजिए, फिर बाद में सालाना घुमा घुमा के सालाना अगर हम लोग नहीं करेगा तो। হ্যাঁ, মুশকিল হচ্ছে যে ঘুরিয়ে ঘুরিয়ে চালালেও এই একই কথাই আসছে এবং এখনো পর্যন্ত চাকরি হয়নি। এই অবধি শুনে আপনি যদি ভাবেন ও আচ্ছা এটা একটা রাজনৈতিক দল করছে, এরকম একটা বিচ্ছিন্ন ঘটনা, তা নয়। মনে করুন 2023 সালে 5ই ফেব্রুয়ারি ত্রিপুরা বিধানসভা ভোটের আগে ইস্তেহার প্রকাশ করলো, সেখানে তখন তৃণমূল কংগ্রেস। সেই ইস্তেহারেও একেবারে স্পষ্টভাবে উল্লেখ ছিল, লক্ষ্য করুন, 1 লক্ষ কর্মহীন যুবককে প্রতি মাসে 1,000 টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে। এছাড়াও চাকরিচ্যুত 10,323 জন শিক্ষকদেরও এই উদ্যোগের মাধ্যমে সহায়তা করা হবে। তৃণমূলের এইটা একেবারে পরিষ্কার। আমার মনে আছে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সাংবাদিক সম্মেলন করেছিলেন, তৃণমূল নেত্রী সুস্মিতা দেব নর্থ ইস্টের এই নির্বাচনে খুব সক্রিয় ছিলেন। ঠিক কী বলেছিলেন তারা ওই সময় প্রতিশ্রুতি হিসেবে দেখাবো। যতক্ষণ আইনি সংস্থান হচ্ছে আমরা ততদিন ওই ভাতা দিয়ে যাওয়ার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। হ্যাঁ, আমি সেটাই বলেছি, আইনি সংস্থান। ইনফ্যাক্ট দাদা যখন প্রথম এসেছিলেন, ওদের সঙ্গে আমাদের মিটিং হয়েছিল, আমরা বুঝি যে এটার আইনিভাবে সমাধান করতে হলে ইট ইজ আ চ্যালেঞ্জ, ইট হ্যাজ টু বি ডান বাই ল। ধরুন দুটোর মধ্যে একটা তফাৎ আছে, সে তৃণমূল বলতে পারে যে আমরা তো ক্ষমতাতেই আসিনি, যার ফলে আমরা প্রতিশ্রুতি পালন করব কি করে, কিন্তু বিজেপি 7.5 বছরে কিন্তু এই 10,000 প্রায় এতজন শিক্ষককে চাকরি ফেরত দেয়। সুমনদা এটা উত্তর দিচ্ছি, কারণ ফ্যাক্টের আগে কথা বলা উচিত। দেখো, মহাভারতে একটা বিখ্যাত শ্লোক, यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतम् धर्म संस्थापनार्थाय सम्भवामि যুগে যুগে। দেখো, এটা শুধু মহাভারত তাই ধর্মযুদ্ধ না, এটা কর্মযুদ্ধ ছিল। এটা অন্যায়ের সাথে ন্যায়ের লড়াই ছিল, আর এখানে যোগ্যদের সাথে অযোগ্যদের লড়াই। দেখো, বারবার এতগুলো কথা হলো, সুপারনিউমারি পোস্ট নিয়ে কথা হলো, একটা হিসাব দিই সুমনদা, তোমার দর্শকরা অনেক বুদ্ধিমান, তোমার কাছেও ক্যালকুলেটর আছে, একটু বের করে নাও। মুখ্যমন্ত্রী প্রথমে যে সুপারনিউমারি পোস্টে ক্যাবিনেটের সিদ্ধান্ত ছিল, সেখানে 5,261 জনের কথা ছিল,
5261 জনের চাকরি দেওয়ার জন্য খরচা হতো 262,40,40,62,320 টাকা প্রতি বছরে। ধরে নিলাম এরা 30 বছর চাকরি করতো, কোনো রকম ইনক্রিমেন্ট হতো না, পে কমিশনের সুবিধা পেতো না, সরকারের কত খরচা হতো তাহলে সুমনদা? সরকারের খরচা হতো 7,872,18,69,600 টাকা। তাই এত টাকা সুমনদা পাবলিক এক্সচেকার থেকে যেহেতু অযোগ্যদের বাঁচানোর জন্য। প্রশ্নটা হচ্ছে দুর্নীতিটা কত বড়? দুর্নীতিটা কত বড় যে পাবলিক এক্সচেকার আমার তোমার মতো সাধারণ মানুষের করের টাকা দিয়ে কিছু চোরদের রাখার ব্যবস্থা করেছিল সরকার। ভাই বলছিল যে ওদেরকে নিয়ে রাজনীতি হচ্ছে না, একদম হচ্ছে না। ওদেরকে নিয়ে একদম রাজনীতি হচ্ছে না, রাজনৈতিক গুটি ওরা নয়, রাজনীতি হচ্ছে। চোরদের বাঁচানোর জন্য মুখ্যমন্ত্রী যা যা বলছে সেটা নিয়ে রাজনীতি হচ্ছে। আজকে মুখ্যমন্ত্রী বলতে পারতেন তো আমি যোগ্যদের পাশে আছি। 26,000কে ডাকলেন, 12,000 সিট নেতাজি ইন্ডোরে, কার্ড বেরালেন 7,000, সেটাও 500 টাকা করে, এখানেও কাটমানি। মুখ্যমন্ত্রী আজকে ABCD অনেকগুলো কথা বলেছে না? ABCD মানে কি সুমনদা? সি ফর কি কাটমানি, ABC ফর কাটমানি সরকার। প্রত্যেক জায়গায় দুর্নীতি। তুমি ত্রিপুরার কথা বলছো সুমনদা, ফ্যাক্ট। ত্রিপুরার পরবর্তী চ্যাপ্টারগুলো জানা উচিত। সরকার ট্রাই করেছিল এদেরকে অ্যাপয়েন্ট করার, সুপ্রিম কোর্টে পর্যন্ত গেছিল, যখন বলেছিল নাহলে এদের গ্রুপ ডি পর্যন্ত করে দাও অন্তত, সুপ্রিম কোর্ট তপন দাস মনে আমি যদি ভুল না করি মামলাটা, সেই মামলায় কন্টেম্প রুল ইস্যু করলো গভর্নমেন্টের এগেনস্টে। তারপর কি হয় সুমনদা? তুমি নাম্বারটা মনে রেখেছো 10,300, প্র্যাকটিক্যাল মনে রাখো। প্রত্যেক বছর ত্রিপুরায় পরীক্ষা হয়। আমি আগের দিন যেখানে এসলাম তখন ডক্টর মানিক সাহা তার টুইটে করেছিল যে প্রত্যেক বছর চাকরির পরীক্ষা হয় এবং তারা পাবে, গ্যারান্টি কি? এদের বয়স বেড়ে যাচ্ছে, চর্চা নেই, ঠিকই বলছেন তো হাবিবুল্লাহ। এই ইস্যুটাই হতো না যে স্কুলগুলোর অবস্থা দেখাচ্ছ, এই ইস্যুটাই হতো না যদি প্রতি বছর নিয়োগ হতো। তুমি বলো তো সুমনদা, এরা তো চাকরি পেয়েছিল 2016 পরীক্ষায়, তারপর যারা কোয়ালিফিকেশন পেলো তাদের কথা কেন হচ্ছে না? তারা কেন চাকরি পেলো না? তারা পরীক্ষা দেওয়ার সুযোগ কেন পেলো না? কথা হচ্ছে 1,06,000 নিয়ে, ফ্যাক্ট 1,06,000 আজকে প্রশ্নের মুখে, তাদের ফ্যামিলি প্রশ্নের মুখে। কথা হোক বড় স্কেলে, 25 লক্ষ পরীক্ষার্থী, 1 কোটি মানুষ, তারা কোথায় যাবে? তাদের সাথে তো অন্যায় হলো। আবার বলছি, মানুষকে ঠিক করতে হবে সুমনদা, তারা কার সাথে আছে, একটা পক্ষ নিতে হবে। হয় তারা অন্যায়ের সাথে আছে এবং ন্যায়ের বিরুদ্ধে আছে, কার সাথে আছে? এই সরকারকে সাপোর্ট করছে, কার সাথে আছে? আমি আবার বলছি, ভাইদের সাথে কোনো রাজনৈতিক বিরোধ নেই, একটা কাজ করুক না সরকার, একটা কাজ করুক। এসে আজ পর্যন্ত এরা চুরি করে, প্রমাণ রেখে করে, এদের একের অপরের তো ভরসা নেই। আমার দৃঢ় বিশ্বাস OMR কোথাও এদের কাছে লুকানো আছে, OMR গুলো প্রকাশ করুক মুখ্যমন্ত্রী। এই তথ্যে প্রাক্তন বিচারপতি এবং বর্তমান বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিশ্বাসী। আমি এটা নিয়ে বিস্তারিত আসবো। আমি খালি বলি যে এই যে গীতা শ্লোক পাঠ হলো, সেই দুটো গীতা শ্লোক পাঠ থেকে দুজন মহাপুরুষ, বিজেপির 2 মহাপুরুষের নাম বলি, এক হেমন্ত, একটা হচ্ছে শুভেন্দু। হেমন্ত আসামের কোঅপারেটিভ অ্যাপেক্স ব্যাংকের ডিরেক্টর, এবং সেই ব্যাংকে 2 কোটি টাকার উপর দুর্নীতি। কুণাল ঘোষের কথা বলুন, সেই ক্যাবিনেট মন্ত্রীটা কে? যে কুণাল ঘোষকে অফার করেছিল, চাকরি নিয়ে কুণাল ঘোষ ছেলে কার সাথে কথা বলেছিল? জানে তো যে কুণাল ঘোষ কার সাথে কথা বলেছিল? তারা চাকরি হারিয়েছে। কুণাল ঘোষ ছেলে কার সাথে কথা বলেছিল? রাজ্যের বিরোধী দল চাকরি নিয়ে কথা বলবে না। আমি বলছি এই শাসক বিরোধী, অন্য বিরোধী সবার এক সুরে কথা বলা উচিত যে যোগ্যদের কেন চাকরি যাবে। আমি শতরূপের কাছে আসবো, কিন্তু তার আগে আপনাদের সামনে রাখবো তরুণজ্যোতি যে কথাটা বললো। আজকে এই নেতাজি ইন্ডোরের সামনে কার্যত প্রায় সকাল 8:30 থেকে ধুমধুমার পরিস্থিতি। কি পরিস্থিতি ছিল যারা সেই সময় টেলিভিশনে দেখতে পারেননি, দেখাবো। আমার চাকরি আমি করব, হাতাহাতি, একে অন্যের দিকে তেড়ে যাওয়া, পুলিশের সামনেই মারপিট। সোমবার মুখ্যমন্ত্রীর বৈঠকের আগে এভাবে নেতাজি ইন্ডোরের সামনে তুলকালাম বাঁধে। যারা ওখানে এসছে অবৈধ অযোগ্যভাবে টাকা দিয়ে, যে নেতাকে টাকা দিয়েছে তার বাড়ি যাক, এখানে কি করতে এসছে? এই আইডেন্টিটির অথরিটি কি আছে, কে পাস দিয়েছে? আমার মনে হয় এই প্রশাসনকে দুর্নীতি, আরো একটা দুর্নীতির শিকার করতে যাচ্ছে এই ধরনের একটা ভুয়ো পাসের একটা কাগজ বানিয়ে। রবিবার রাত থেকে শহীদ মিনার চত্বরে ভিড় জমাতে শুরু করে জেলা থেকে আসা চাকরিহারারা। মুখ্যমন্ত্রীর বৈঠকে যাওয়ার পাসের দাবিতে কয়েকজন সেখানে হাজির হন, আর এই নিয়ে দুপক্ষের মধ্যে বচসা বেঁধে যায়।
ততক্ষণে নেতাজি ইন্ডোরের সামনে ভিড় জমিয়েছেন চাকরিহারাদের আরেকটি দল। আজকের এই যে বৈঠক, মুখ্যমন্ত্রী যে বৈঠক ডেকেছে, সেই বৈঠককে কেন্দ্র করে বারে বারে উত্তেজনা, উত্তপ্ত, হাতাহাতি সেই সবটাই দেখা যাচ্ছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের ঠিক বাইরে। আমরা কাল 4:30 থেকে দাঁড়িয়ে আছি, কোথাও আমরা পাস পাইনি, পুলিশ প্রশাসন দেয়নি। গেট পাস বিতর্ক নিয়ে বিস্ফোরক দাবি করেছেন শুভেন্দু অধিকারী। এরা কেউ প্রকৃত মেধাযুক্ত শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী নন। বলছে আমরা যোগ্যদের ডেকেছি, তাহলে এটা তার মানে 18,000 লোক তো অবৈধ ঘোষণা করে দিয়েছে কার্ড দেওয়ার মধ্য দিয়ে। এই তালিকাটা কেন সুপ্রিম কোর্টে দিয়ে দিল না? কাল রাত্রি 10টা 1 থেকে বিরোধী দলনেতার একটু সমস্যা হচ্ছে, তার কারণ দুম করে বলে ফেলেছিলেন। তার আগের দিন বলেছিলেন ককটি লোক নামবে, তারপরে বললেন আরো ককটি, আরো কিছুক্ষণ থাকবে। এমনি গরমকাল, গরমও পড়েছে। মুখ্যমন্ত্রীর বৈঠক চলাকালীন নেতাজি ইন্ডোরের সামনে থেকে গেট পাস কেড়ে নেওয়ার অভিযোগে একজনকে আটক করে পুলিশ। সুকান্ত মুখোপাধ্যায়, হিন্দোল দে, ব্রতদেব ভট্টাচার্য, এবিপি আনন্দ। দেখুন, এমনিতেই শাসক দলের একাধিক নেতা বলেন যে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট সব নাকি বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কথায় চলছে, কিন্তু আজকে গত শতাব্দীতে, এই শতাব্দীতেও না, গ্রামের দিকে শোনা যেত যে ওই ধোপা নাপিত বন্ধ করে দেয়া। আজকে নেতাজি ইন্ডোর থেকে মুখ্যমন্ত্রী বলেছেন বিকাশ ভট্টাচার্যকে রাজনৈতিকভাবে আইসোলেট করা উচিত। আমার পরের বক্তা শতরূপ ঘোষ কি বলে? তো পৃথিবীতে কোন চোরেরই বা কবে কোনো উকিলকে পছন্দ হয়েছে বলুন? আমার তাই নিয়ে কোনো, ওই নিয়ে আমার বিশেষ মাথা ব্যথা নেই। রাজনীতিতে কে এক ঘরে হবেন, কে হবেন না, সেটা জনগণ ঠিক করেন, সেটা কোনো রাজনৈতিক নেতা ঠিক করেন না। আমি একটা কথা বলি সুমনদা, এই নিয়োগ আবার যেদিন হবে, কদিন পরে সেই নিয়োগটা আবার বাতিল হবে। তার প্রস্তুতি হলো আজকে। কথাটা বলতে আমার খুব আনন্দ হচ্ছে না, নিশ্চয়ই শুনতে তোমাদেরও ভালো লাগছে না, কারোরই ভালো লাগছে না, কিন্তু কেন আমি কথাটা বলছি, গোটা সমস্যাটাই তো এই জায়গায় যে আপনি যদি যোগ্যদের পাশাপাশি অযোগ্যদেরকেও চাকরিতে রাখতে চান, তাহলে সেই চাকরি থাকবে না। এটা হাইকোর্টে প্রমাণিত হয়েছে। হাইকোর্ট রায়টা দেওয়ার পরে বিরাট মতো বাজে, যেটা মুখ্যমন্ত্রী বললেন না, কি লাইনটা, আমি গ্যারান্টি দিচ্ছি আপনাদের চাকরি কোনোভাবে যাবেন না। হাইকোর্ট থেকে রায়টা আসার পরে যখন সুপ্রিম কোর্টের স্টে অর্ডার হয়েছিল, তখনও এই গ্যারান্টি উনি দিয়েছিলেন। খুব নেচেছিলেন দুহাত তুলে, যে দেখিয়ে দিলাম কিরমভাবে হাইকোর্টের রায় সুপ্রিম কোর্ট স্টে অর্ডার হয়ে গেল। কি হলো দুদিন পরে? এই গ্যারান্টি আমরা আগেও দেখেছি। মুশকিলটা হচ্ছে যদি যোগ্য এবং অযোগ্যকে আপনি আলাদা না করেন, তাহলে যদি 100 বার নিয়োগ করেন, তাহলে 100 বার সেই প্যানেল বাতিল হবে এবং এই অনিশ্চয়তা চলতেই থাকবে। ঠিক, কিন্তু আমি বলছি যে তোমার মনে থাকবে শতরূপ, ত্রিপুরায় যখন এতগুলো মানুষের চাকরি চলে গেল, বারবার মানিক সরকার বলেছিলেন অমানবিক সিদ্ধান্ত, আমরা ক্ষমতা এলে আবার চাকরি ফেরত। যাই হোক, তারা ক্ষমতা আসেনি। ত্রিপুরার সাথে এই ঘটনাটার কোনো না, চাকরি যাওয়া তুমি ভুলে যাও, কিন্তু চাকরি যাওয়ার পরিবারগুলো তো একই রকম সাফারার। আমি বলছি ত্রিপুরায় যে বাতিলটা হয়েছিল, সেই বাতিলটা ছিল একটা ক্যাটাগরি যেটা সরকার ক্রিয়েট করেছিল, যে সিনিয়রিটি, মেরিট এবং নিডি। কোর্ট বলেছিল যে নিডি ক্যাটাগরিটা রাখা যাবে না। ওখানে 1 নয়া পয়সা দুর্নীতির কথা না কোর্ট বলেছিল, না কোনো বঞ্চিত যার চাকরি চলে গেছেন এমনকি তিনিও বলেছিলেন। আমি বলছিলাম যার গেছে তার তো একই রকম গেছে, ত্রিপুরা হোক বা পশ্চিমবঙ্গ। 100 বার। কিন্তু আমি এখানে বলছি একটা সরকারের চোর হওয়া এবং না হওয়ার মধ্যেকার তফাৎ। আমি জাস্ট আমার কথাটা কাইন্ডলি যদি শেষ করে নিতে পারি। আজকে মুখ্যমন্ত্রী বলছেন আমি এরপরে দেখব, যোগ্যদেরটাকে প্রথমে দেখে নিই, তারপর অযোগ্যদের ব্যাপারটাও দেখব, কে তদন্ত করেছে, কে অযোগ্য বলেছে। আপনি একবার তদন্ত ফুটে বলুন যে আমি এরপরে দেখব কে আপনাদের থেকে টাকাটা নিয়েছে। একটা বারের জন্য তো এই কথাটা বলুন। আপনার দলের একজন নেতা যাকে সঙ্গে নিয়ে কদিন আগে বিদেশ সফরে গেছিলেন, সেই কুণাল ঘোষ তোমাকে গত বছর 1 মে তোমার স্টুডিওতে বসে বলেছিল যে সুমন, এই মন্ত্রিসভায় এমন একজন মন্ত্রী আছে যে 7.5 লাখ টাকা চাকরি পিছু নিয়ে চাকরি দিয়েছে, এবং তুমি তখন জিজ্ঞেস করছো যে কি বলছো কুণাল দা, এখনো সে বহাল তবিয়তে আছে? বলছে খালি বহাল তবিয়তে আছে নয় সুমন, সে রাজ্যের এখনো মন্ত্রিসভায় রয়েছে। আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় একবার কুণাল ঘোষকে ডেকে জিজ্ঞেসটা করবেন না যে আমার মন্ত্রিসভায় কোন চোর মন্ত্রীটা আছে যার কথা তুমি জানো? এই তদন্তের জন্য তো ওনাকে অন্য কোথাও যেতে হবে না। আপনি যদি এই তদন্তটা না করেন, তার মানে এটা কি প্রমাণ হতে কোনো বাকি থাকে? যে এই যে তত্ত্বটা চালানো হয় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের নেতাগুলো চোর, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ভারী সৎ। আজকে কি সততার উদাহরণ দেখলাম। শোনো, তৃণমূল এমন একটা দল না, যদি মমতা ব্যানার্জি সৎ হতেন তাহলে দলের একটা লোকও চোর হতে পারতো না। সোজা বাংলা কথা বলছি আমি। দেখো কিরকম, দেখো 2-2-4 কিরকম মিলে যাচ্ছে এবং কিরকম ঘেন্না লাগছে আমাদের। তোমরা একটু আগে এসএসসি চেয়ারম্যানের বক্তব্য শোনালে, কৃষ্ণেন্দু তাকে ইন্টারভিউতে বলছেন যে 5200 মতো অযোগ্য রয়েছে। তো আচ্ছা, মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে ক্যাবিনেট বৈঠক করে সুপার নিউমারিক পোস্ট ক্রিয়েট করা হয়েছিল কতগুলো? 5261টা। বলো এই মুখ্যমন্ত্রী এবং এই মন্ত্রিসভা চোর কি চোর নয়? এসএসসি চেয়ারম্যান যে সংখ্যাটা বলছেন অযোগ্যর, এরা ঠিক সেই সংখ্যক সুপার নিউমারিক পোস্ট ক্রিয়েট করছে অযোগ্যদেরকে, যারা টাকা দিয়ে চাকরি কিনেছে তাদের চাকরিটা বাঁচানোর জন্য। এবং আমি বলছি সুমন, এখানে 2জন আইনজীবী বসে আছে। এই যে রাজ্যের সরকার বলছেন আমরা অ্যাপিল করবো, এই করবো, 5 জন না 6 জনকে, অভিষেক মনু সিংভি, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তাদেরকে দিয়ে করবেন অ্যাপিলটা। যখন সুপ্রিম কোর্টে এনারা গেছিলেন হাইকোর্টের রায়ের পরে, কি অ্যাপিল করেছিলেন?
যাতে নিয়োগগুলো বাতিল না হয় তাই অ্যাপিল করেছিলেন? আমি এখানে বলছি, এরা দুজন বলুক আমি ঠিক বলছি কি ভুল বলছি, রাজ্যের সরকারের অ্যাপিলটা ছিল যে নিয়োগ বাতিল হবে কি হবে না, কে যোগ্য কে অযোগ্য যা দেখার ও এসএসসি দেখবে, আমাদের কোনো মাথা ব্যথা নেই। আপনারা যে রায়টা দিয়েছেন মন্ত্রিসভার বিরুদ্ধে তদন্ত হবে। কেন আমরা সুপার নিউমারিক পোস্ট ক্রিয়েট করে যারা টাকা দিয়ে চাকরি কিনেছে তাদের চাকরিকে রক্ষা করার চেষ্টা করেছি? মমতা বন্দ্যোপাধ্যায় সহ মন্ত্রিসভার বিরুদ্ধে তদন্ত হবে। এই তদন্তের উপর আপনারা স্টে অর্ডার দিন, তদন্ত যেন না হয়। আমার লাস্ট কথা আমি বলছি সুমনদা এখানে, যে আমাদের প্রস্তাব যেটা তা হচ্ছে, যেহেতু তৃণমূল টাকা খেয়ে বসে আছে, সেহেতু এসএসসি হোক মুখ্যমন্ত্রী হোক কারোর ক্ষমতা নেই স্বচ্ছ নিয়োগ করার, কেননা যারা টাকাটা দিয়েছে তারা ছাড়বে না। এমত অবস্থায় আমাদের সিপিআইএমের পরিষ্কার প্রস্তাব হচ্ছে, হাইকোর্ট সুপ্রিম কোর্টের কাছে আবেদন হচ্ছে, আপনারা কোর্ট অ্যাপয়েন্ট করুন শিক্ষাবিদদেরকে নিয়ে একটা কমিটি, যারা আমি বলছি যে শতরূপ একটা কথা ঠিকই বলেছে, এক ঘরে রাজনৈতিকভাবে করে জনগণ, এটা ঘটনা। এবং এই যে কুৎসা অপপ্রচার 21 সালের পর থেকে ধারাবাহিক করার পরে রাজনৈতিকভাবে যাদেরকে এক ঘরে করেছে সেটা হচ্ছে সিপিএম, সেই জন্যই তারা শূন্য। আর দ্বিতীয়ত কথা বলছি যে যেটা আমি বারবার ধরে এই কথাটা আমারও বারবার প্রশ্ন আসছে যে দেখুন গোটা ইনভেস্টিগেশন পর্বে আমরা সুপ্রিম কোর্টের ভূমিকা, সুপ্রিম কোর্টের রায় নিয়ে আলোচনা করছি, আর আরেকদিকে এসএসসি মধ্যশিক্ষা পর্ষদের কথা আলোচনা করছি, সরকারের কথা আলোচনা করছি, কিন্তু সিবিআই এর কথা আলোচনা করছি না কেন? যারা তদন্ত করলো, সেই যে তদন্ত করলো যারা, সেই তদন্ত রিপোর্টটা কেন প্রকাশিত হচ্ছে না? বা তারা কেন ফার্স্ট জাস্টিস গাঙ্গুলির যে অর্ডার ছিল 8,000 জন যে পয়েন্টের ছিল তাদেরকে বের করলে 26,000 তো বাতিলই হতো না। সরকার বাঁচানোর চেষ্টা করলো তাদের। সেকেন্ড সিবিআই এর কথা আছে, আমি আবার বলি জাজমেন্টটা পড়ো পরিষ্কার, লাস্ট 4টে প্যারাগ্রাফ পড়ো, 40 থেকে 48 পর্যন্ত পরিষ্কার লেখা আছে কেন সম্পূর্ণ চাকরি বাতিল হচ্ছে। ফার্স্ট পাবলিক এমপ্লয়মেন্ট, রাইট টু ইকুয়ালিটি, সেকেন্ড ইকুয়াল অপরচুনিটি, দুর্নীতি হয়েছে এদেরকে রাখা যায়। একটা আমার পরে বলেন, আমি যেটা বলতে যাচ্ছিলাম ঠিক আছে, ওনা কে চোর আর কে শূন্য সে সবাই দেখছে, আমার খালি যেটা আমি বলছিলাম যে এই কল্যাণময় বাবুদের মতো চুরি করে জেলে যাওয়া শিক্ষাবিদ নয়, যাদের স্বচ্ছ ভাবমূর্তি আছে সেই শিক্ষাবিদদেরকে নিয়ে কমিটি তৈরি করে কোর্টের নজরদারিতে রিক্রুটমেন্ট হোক, না হলে এরা কালকে আবার চাকরি পাবেন, পরশু আবার চাকরি যাবে, এবং এটা চলতেই থাকবে। আমি এতবার কুণাল ঘোষের সেই সাক্ষাৎকার, সেটা অবশ্য 1 মে 2024 অর্থাৎ 22 এপ্রিল দেবাংশু বসাকের বেঞ্চ, মাননীয় বিচারপতি কলকাতা হাইকোর্টে, তার 26,000-এর চাকরি বাতিলের রায় তখন হয়ে গেছে। কি বলেছিলেন কুণাল ঘোষ? দেখাবো। পার্থ চট্টোপাধ্যায় যেই গন্ডগোলটায় যুক্ত, এটা দলের কাছে অনেক আগে থেকে খবর ছিল। বলছো কি? পার্থ চট্টোপাধ্যায় তিনি বা তার নাম করে কেউ টাকা তুলছেন, এটা তার অনেক আগে থেকে এটা দলের কাছে খবর ছিল। এটা 2021-এর ভোটের আগে থেকে খবর ছিল। সেই কারণেই মূলত পার্থ চট্টোপাধ্যায়কে শিক্ষা দপ্তর থেকে দেওয়া হয়নি, এবং সেই কারণে পার্থ চট্টোপাধ্যায় ক্ষিপ্ত হয়ে গেছিলেন। কিন্তু এই ঘটনাগুলো দল তাহলে বাড়তে দিল কেন? এই যে না, তুমি এখনো যা বলেছো সেটাই যথেষ্ট। তার কারণ হচ্ছে এই এত বড় শিক্ষা দুর্নীতি, যার জন্য আজকে 26,000 ছেলে মেয়ের চাকরি চলে গেছে, এত বড় শিক্ষা দুর্নীতি যার পেছনে কয়েকশো কোটি টাকার লেনদেন হয়েছে, সেই খবর আগাম দলের কাছে ছিল, এবং 2021-এর নির্বাচনের আগে থেকে তো মারাত্মক। আমি তোমার আরেকটা কথা বলছি, নামটা বলবো না। আমি তখন জেলে বসে আছি, প্রেসিডেন্সি জেলে। বেশ। এক অফিসার আর একজন মানে অর্ডারকে নিয়ে এলেন। তো অর্ডারকে নিয়ে এলেন কি না, শিক্ষকের চাকরি হচ্ছে, কুণালবাবু একটা হেল্প করে দিতে হবে। তৃণমূলের এক নামকরা নেতা 7.5 লক্ষ টাকা চেয়েছেন, আমি 5 লাখ জোগাড় করতে পেরেছি আমার আত্মীয়। আপনি যদি একটা চিরকুট লিখে দেন তাহলে যদি বাকিটা মকুব করে দেয়, ঘুষের যদি ডিসকাউন্ট হয়, কারণ আমি কোনোভাবে আর টাকাটা জোগাড় করতে পারছি না। তার মানে সেই লোক এখনো গরাদের বাইরে আছে। তিনি পার্থ চট্টোপাধ্যায় নন, তিনি মহা দাপটের সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন এবং প্রবল প্রতাপে ঘুরে বেড়াচ্ছেন। মন্ত্রিসভার মধ্যে রয়েছেন, মন্ত্রিসভার সদস্য। কেউ না কেউ তো অন্যায় করেছে, চাকরি পেয়েছে, কিন্তু বাকিদের একটা ভয়ঙ্কর কষ্টের মধ্যে পড়ে গেছে। একদম। আমার কোথাও মনে হচ্ছে বিরোধীরা জট পাকিয়েছে, অমুক হয়েছে তমুক হয়েছে, সব ঠিক, কিন্তু চুরি ডাকাতি যখন এখান থেকে হয়ে লণ্ডভণ্ডটা হয়েছে, আমাদের কোনো ব্যক্তি, তারা প্রশাসনে থাকুন বা কোনো ডিপার্টমেন্টে থাকুন, এসএসসি হোক বা এসএসসির অভিভাবকরা হোক,
তারা যদি একটু সদিচ্ছা দেখিয়ে এই ছেলেমেয়েগুলির সঙ্গে বসতেন, আজ এই প্রবলেম সলভ হয়ে যেত। 13 থেকে 16-র মধ্যে তুমি জেলের মধ্যে বসে তোমার ঘুষের ডিসকাউন্টের অ্যাপিল পাচ্ছ, অর্থাৎ তখন এই বেআইনি পথের সমস্ত রিক্রুটমেন্ট অর্থাৎ ঘুষ নিয়ে চাকরি দেওয়ার যে ট্রেন্ডটা সেটা শুরু হয়ে গেছে, এবং তাতে একেবারে রাজ্যের মন্ত্রী যুক্ত, যিনি এখনো রাজ্যের মন্ত্রী আছেন, এখনো রাজ্যের মন্ত্রী, সম্ভবত 16 সালটা এখনো তিনি রাজ্যের মন্ত্রী। এবং 2021 সালের আগে আমাদের দলের কাছে স্পষ্ট খবর ছিল এই পার্থ চট্টোপাধ্যায় বিপুল টাকা তুলছেন, এবং কোন কোন লোকের মাধ্যমে তুলছেন, কোন জেলায় তুলছেন, এই খবর পর্যন্ত কিন্তু ছিল। কিন্তু এর কোনো প্রশাসনিক বা অন্য কোনো ব্যবস্থা হয়নি। আমি দেবনারায়ণ সরকারের কাছে যাব। দেবনারায়ণ দা, অর্থাৎ আমি বলছি একই সঙ্গে যখন আমরা যোগ্যদের রিইনস্টল করার কথা, রিইনস্টেট করার কথা ভাবছি এবং উদ্যোগ হচ্ছে, সেই উদ্যোগকে রাজনৈতিক দল, শাসক, বিরোধী, সরকার তাকে যেমন সাধুবাদ জানাচ্ছি, পাশাপাশি দুর্নীতি নিয়ে একটা কথা হচ্ছে না, যেখানে স্বয়ং কুণাল ঘোষ বলছিলেন এবং তারপরে কোনো ক্যাবিনেটের পরিবর্তন হয়নি, পোর্টফোলিও চেঞ্জ হতে পারে, কিন্তু আমি বলছি অর্থাৎ যে মন্ত্রীর কথা কুণাল ঘোষ বলছেন তিনি যদি সঠিক বলে থাকেন তিনি এখনও রাজ্যের মন্ত্রী। একই সঙ্গে এই দুর্নীতি এবং এই চাকরি বিক্রির টাকা কোথায় গেল, রাজ্য সরকার সেইটা নিয়ে শ্বেতপত্র প্রকাশ করছে না কেন, বা সেই সমস্ত তথ্য সমানভাবে সামনে এলো না কেন এতদিনেও? সুমনবাবু, দুর্নীতি যে হয়েছে এটা আমি বহুবার বলেছি আপনার এই, কিন্তু ফুল স্টপটা পার্থ চট্টোপাধ্যায় লাগছে না, এটা কুণাল ঘোষই বলছেন। এই যে না, দুর্নীতি হয়েছে বলেই তো আজকে বাক কমিটি রিপোর্ট থেকে আমি তখন থেকে বলেছি দুর্নীতি যে হয়েছে এটা প্রমাণ, আর দুর্নীতি না হলে চাকরি যাবে টাকা, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আপনি কুণাল বাবুকে যাকে বলেছেন কোন মন্ত্রী, সেটা কুণাল বাবুকে বলুন। আমার একটা কথা, আমি অন্য এই প্রসঙ্গে আসছি, শেক্সপিয়ারে মেজার ফর মেজারে বলেছিল, দি মিজারেবল হ্যাভ নো আদার মেডিসিন এক্সেপ্ট হোপ। মানে যারা সব থেকে অভাগা তাদের কাছে আশা ছাড়া আর কোনো ঔষধ নেই। তার মানে এই যারা যোগ্য এদের কাছে ওই আশা ছাড়া কোনো ঔষধ নেই। জীবনানন্দ তার মানে সমস্ত দিন অন্ধকার এক জায়গায় লিখছে, অধপতিত মানবতা আজকে তার আত্মবিচার তবু কি সচেতন? আমরা সবাই পটভূমির ছবির মতো আধেক বুঝেছি তার মন, কেউ তার মন বুঝতে পারেনি। এই যে 26,000-এর মধ্যে প্রায় 20,000 যোগ্য চলে গেল, এই এদের মনও বুঝতে পারছি না। সুতরাং এদের জন্য আজকে আমরা কি করতে পারছি? আজকে যদিও বিচারপতিরা একটা বিচার জায়গায় গেলেন, ঠিক আছে, রাজ্য সরকারের যদি একটাই জিনিস করতে হতো যে এরা অযোগ্য, বাকিরা যোগ্য, এটুকু বলতে হতো। যারা চলে গেছে জেলে তারা ওটাকে সব শেষ করে দিয়ে গেছে। আপনি ইনি কি করবেন? ইনি তো আর চুরিটা করেননি। দেবনারায়ণ দা যে অংশটা বলেছেন একেবারে হুবহু আপনাদের সামনে রাখবো, কিন্তু তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চের ওপর থেকে বললেন এই যে চাকরি বাতিলের রায়, এর নেপথ্যে অন্য কোনো খেলা নেই তো? শিক্ষা ব্যবস্থাকে ভেঙে ফেলার চক্রান্তের অভিযোগ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে পার্থ ভৌমিক সদ্য সাংসদ হয়েছেন 2024-এর লোকসভায়, তিনি বলছেন বিচার ব্যবস্থার সমালোচনা করেছেন। কি বলেছেন পার্থ ভৌমিক দেখাবো। এই রায়ের পেছনে কিছু খেলা তো নেই, শিক্ষা ব্যবস্থাকে ভেঙে ফেলার জন্য একটা চক্রান্ত চলছে। নেতাজি ইন্ডোরে চাকরিহারাদের সভা থেকে ফের একবার সদ্য অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় এবং বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার প্রসঙ্গ টেনে রায় প্রসঙ্গে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা যখন অ্যাপিল করেছিলাম যে হাইকোর্টের রায়টাকে স্টে করে দেওয়ার জন্য, এবং তদানীন্তন বিচারপতি চন্দ্রচূড়জি সেটাকে স্টে করে দেন, অর্থাৎ হাইকোর্ট থেকে যে ভবিষ্যৎটা অনিশ্চিত হয়েছিল সেই ভবিষ্যৎটা তিনি নিশ্চিন্ত করে দেন। তারপর আবার দেখলাম আরেকজন বিচারপতি এলেন, একজন প্রধান বিচারপতির একটা রায়কে আর একজন প্রধান বিচারপতি সম্পূর্ণভাবে যোগ্য অযোগ্য না দেখে বাতিল করে দিলেন। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে অর্ডার, সেই অর্ডারে তিনি ডকুমেন্টের উপরে 5,000 সামথিং অ্যাপ্রক্স 6,000 অযোগ্য ঘোষণা করেছিলেন। তাহলে 19,000-এরও বেশি প্রায় 20,000-এর আজকে এই দুর্ভোগ হতো না।
এই 26,000-এর চাকরি যাওয়ার সিচুয়েশনের জন্য যদি একমাত্র কেউ দায়ী থাকেন তার নাম হলো মমতা ব্যানার্জি। মুখ্যমন্ত্রীর বক্তব্য রাখার কিছুক্ষণ আগে সভা মঞ্চ থেকে বিচার ব্যবস্থার সমালোচনা করেন সাহিত্যিক আবুল বাশারও। ভারতবর্ষের বিচার ব্যবস্থা একটা অন্ধ গলিতে ঢুকে পড়েছে, এদের উপরে আর আস্থা রাখা যাচ্ছে না এবং বাঙালিকে একটা মহা সংকটের মধ্যে ফেলে দিয়েছে এবং এ সমস্ত গভীর ষড়যন্ত্রের ব্যাপার। এটা সারা ভারতবর্ষের কাছে একটা বার্তা চলে গেল, যেই মুহূর্তে সাংবিধানিক পদে থাকা মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়ে সরাসরি সুপ্রিম কোর্টের বিচারপতিকে চ্যালেঞ্জ করা হচ্ছে। এটা কোনো সাহিত্যিকের থেকে, বিশেষ করে আবুল বাশারের মতো ব্যক্তির থেকে সমাজ প্রত্যাশা করে না। ব্যারাকপুরের তৃণমূল সাংসদ তো বিচার ব্যবস্থাকে আক্রমণ করতে গিয়ে বহু ধাপ এগিয়ে গেছেন। ভগবান যদি থাকে, বিচারপতি সাহেব আপনি জেনে যাবেন এই এতগুলো 19,000 পরিবারের চোখের জল, তার মূল্য কিন্তু আপনাকে কোনো না কোনো দিন ওই ভগবানই চুকিয়ে দেবে। এই প্রেক্ষাপটেই দেশের প্রধান বিচারপতিকে চিঠি লিখেছেন বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। চিঠিতে তিনি বলেছেন, সর্বোচ্চ আদালতের রায় কার্যকর করার পরিবর্তে সিনিয়র আইএস অফিসারদের উপস্থিতিতে বিচার ব্যবস্থার সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী। এ তো সরাসরি বিচার ব্যবস্থা এবং বিচারপতিকে আক্রমণ করা। এই ভিডিও যে ফুটেজটি পেলে, ক্লিপিংসটি পেলে আমি সরাসরি ভারতবর্ষের প্রধান বিচারপতিকে, ভারতবর্ষের একজন পার্লামেন্টেরিয়ান তিনি এই ধরনের মন্তব্য করেছেন এটা জানিয়ে একটি চিঠি আমি আজকেই লিখে পাঠাবো। সব মিলিয়ে চাকরি বাতিল মামলায় বিচার ব্যবস্থার সমালোচনা ঘিরে নতুন বিতর্ক শুরু হয়েছে বঙ্গ রাজনীতিতে। আশাবুল হোসেন, সমীরণ পাল ও সত্যজিৎ বৈদ্যের রিপোর্ট, এবিপি আনন্দ।